প্রিলোডারের জন্য আপনি একটা ইমেজ বা কোনো কিছুকে তো স্টাইল করবেন, যে আপনার দেখাবেনটা কি সেটা নিজের মতো করে স্টাইল করে নেবেন। অনেক ধরনের প্রিলোডার পাওয়া যায়, সাধারণত ইমেজ দিয়ে মানুষের বেশি করে। প্রিলোড শুধু প্রিলোডার লিখে সার্চ দিলাম, আইকন এডস এর ভিতরে ঢুকলে অনেক প্রিলোডার পাওয়া যায়। এখানে অনেক প্রিলোডার পাওয়া যায়, এটা ব্যবহার করি। ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োজন নাই, এখান থেকে ফরগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চান কিছু একটা করে দিয়ে জেনারেট করে দেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। নিজের মতো করে স্টাইল করে নিলেন সাপোজ, ঠিক আছে। আমরা এখান থেকে আমাদের থিমটা মনে হয় একটা লাল ধরনের কালার পাচ্ছে না কেন, বা এখান থেকে যাই, কালারটা এখান থেকে কপি করি, কপি করে পেস্ট করে দিই কালারটা। এবার জেনারেট করে দিই, থিমের সাথে মিলে একটা কালার দিলাম আর কি। ওকে, এরপরে এটাকে ডাউনলোড করেন। এটা গিফ ইমেজ ডাউনলোড হবে, এটাকে কাট করে প্রজেক্টে নিয়ে আসেন। আসছেন, এটার নাম করে দেন প্রিলোডার। প্রিলোডার। এবার আমাদের HTML কিছু চেঞ্জ করতে হবে, CSS কিছু চেঞ্জ করতে হবে। যে কোনো জায়গায় বডির ভিতরে যে কোনো জায়গায় আপনি প্রিলোডারটা ইনস্টল করতে পারেন। নাম দিলাম আমি প্রিলোডার, দেন তার ভিতরে IMG-টা নিয়ে আসলাম, ইমেজেস স্ল্যাশ প্রিলোডার, আর এখানে বলে দিলাম প্রিলোডার IMG। সেভ করি, রিলোড করি, চলে আসছে। এটাকে আমরা কিছু একটা CSS করে আসি, কমন CSS এর ভিতরে যাই, এখানে আমরা প্রিলোডারটা CSS করে ফেলি। প্রিলোডার প্যারেন্টস, ঠিক আছে। পজিশন করে দিলাম ফিক্সড, যেন সে পুরো জায়গাটা দখল করে বসে থাকে। এরপরে উইথ করে দিলাম 100%, হাইট কত 100%, ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম সাদা, যে রিমডাসটা একটু বেশি করে দিলাম, যে এই জন্য সবার উপরে থাকে। আসছে, ইমেজটাকে এখন এই মাঝ বরাবর আনার পালা। যেহেতু এখানে ইমেজ ছাড়া অন্য কোনো কন্টেন্ট নাই, সেহেতু আমি ডিসপ্লে ফ্রেজে নিয়ে আসতে পারি খুব ইজিলি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এই দুইটা লাইন লিখে দিলে দেখবেন যে অটোমেটিক্যালি মাঝখানে চলে আসছে। আরো যদি স্টাইল আপনার করতে মনে চায় করেন। এখন কাজ হলো, আমি চাচ্ছি যখন আমার উইন্ডোটা লোড হয়ে যাবে, ঠিক আছে, উইন্ডোটা যখন আমার লোড হয়ে যাবে তখন এই প্রিলোডারটা ফেড আউট হয়ে যাবে যে কেউ দিয়ে। আচ্ছা, কাস্টমার JSS এর ভিতরে যান, এখানে বলে দেন উইন্ডো 1 লোড, ফাংশন সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিলাম, প্রিলোডারটা কি হবে ফেড আউট হয়ে যাবে। সেভ করি, ঠিক আছে। এখন তো আপনার অফলাইনে, এই জন্য খুব দ্রুত লোড নিচ্ছে। আপনি যখন অনলাইনে যাবেন তখন তো এই ইমেজগুলো লোড হতে একটু সময় নেবে, 2-4 সেকেন্ড সময় নেবে, অত সময় পর্যন্ত ওটা দেখা যাবে। ক্লিয়ার। এখন যদি চান যে এটাকে আর একটু টাইমিং করে দিবেন, এখানে যদি দেন সেই টাইমটা পেয়ে যাবে, বাট টাইমটা ডিফল্ট ভাবে যেটা দেওয়া থাকে সেটাই স্ট্যান্ডার্ড।
এভাবে আস্তে আস্তে হওয়াটা বেশি ভালো লাগে না দেখতে, তাই না? ডিফল্ট ভাবে যেটা দেওয়া থাকে ওটাই ভালো লাগে। 150-এর মতো দেওয়া থাকে ডিফল্ট ভাবে। খুব কঠিন প্রিলোডার, সিম্পল কাজ। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট। এরপরে কোনটা আছে? স্ট্যান্ডার্ড কোড চেক। আচ্ছা, এটা আমরা এখনই করে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসল কথা হচ্ছে যে আমাদের HTML স্ট্রাকচার সাজানোর ক্ষেত্রে আমাদের ভুল তেমন একটা হয় না, এবং সেখানে খুব বড় সড় তেমন একটা রুলস থাকেও না। যেমন ডিফল্ট কিছু রুলস থাকে, সেটা হচ্ছে যে আমাদের পুরো ওয়েবসাইটের ভিতরে h1 থাকতে হবে মাত্র একবার, আমরা জানি। h2 8 থেকে 12 বার, এটাও আমরা জানি। ঠিক আছে, এরপরে কোনো ইনলাইন ট্যাগের ভিতরে ব্লক ট্যাগ আমরা লিখবো না, সেটাও আমরা জানি। যেমন স্প্যানের ভিতরে কোনো h1 লেখা যাবে না, ইনলাইনের ভিতরে ইনলাইন হতে পারে। এই ধরনের কিছু রুলস খুব কম, ওটা মানে কি বলে হয়, মানে ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী কোড করাটা খুব সহজ HTML এর ক্ষেত্রে। প্রবলেম ফেস করি আমরা CSS করতে গিয়ে, আমরা এলোমেলো এলোমেলো কোড করে ফেলি। তবে এটা করলে খুব যে একটা ক্ষতি তা না, কিছুই হবে না, কেউ আপনাকে কিছু বলবে না, বাট না করাটা ভালো। এখানে দেখেন সিলেক্টর গুলা লাইন বাই লাইন কমা দিয়ে দিয়ে লিখছে, খেয়াল করছেন? আর এখানে সিলেক্টর গুলো লিখছে এক লাইনে। সো এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে ইনকারেক্ট। আমরা নর্মালি এভাবেই লিখি, তাই না? আমরা যা লিখছি এভাবেই লিখছি। ওকে, এখানে চলে আসেন। এখানে একটা আইডি নিয়ে ব্যবহার করছে তারা। আচ্ছা, নিচে কি লিখছে? আচ্ছা আচ্ছা, এখানে যে নামটা লিখছে তারা, দেখেন আইডির যে নেমটা দিয়েছে, এই নেমটার মাঝখানে একটা হাইফেন দিয়েছে, ক্লিয়ার? আর এখানে বড় হাতের অক্ষর দিয়েছে। এই ফরম্যাটটা সাধারণত জাভাস্ক্রিপ্টে বা PHP নিয়ে যারা কাজ করে তারা এই ফরম্যাটটা ব্যবহার করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। নর্মালি HTML এ আমরা এরকম ব্যবহার করব, হয়তো হাইফেন নয়তো আন্ডারস্কোর, তবে হাইফেন ব্যবহার করাটা বেশি স্ট্যান্ডার্ড, ক্লিয়ার? কিছু বেনিফিটও আছে হাইফেন ব্যবহার করার। আচ্ছা, এই সিলেক্টরগুলো আমি আজকে দেখাবো আপনাদেরকে। কিছু সিলেক্টর আছে, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট সিলেক্টর, এগুলো আজকে আমরা দেখব। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, ক্যামেল কেস। এই যে এটা ক্যামেল কেস ব্যবহার করা যাবে না, আন্ডারস্কোর ব্যবহার করতে তারা নিষেধ করতেছে। সো আমরা আন্ডারস্কোর ব্যবহার করব না। আমাদের হাইফেন ব্যবহার করলে তো খুব ক্ষতি নেই, সো আন্ডারস্কোর ব্যবহার করব না, সমস্যা নেই। এবার কি বলছে, ওভার কোয়ালিফিকেশন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যেমন ধরেন আইডি, একটা পেজে আইডি থাকে কয়টা? একটা। সো এখানে ডিপ লিখে এমন বলার কি প্রয়োজন আছে যে যেই ডিব এর সাথে আইডি পাওয়া যাবে? আইডি তো একটা। সো এটা মানে ওভার স্মার্ট হয়ে গেল না, এটা করা যাবে না। তাই বলছে ওভার কোয়ালিফিকেশনটা করা যাবে না। তারপরে এখানে দেখেন যে ডিবের একটা নাম দিয়েছেন, বলে দিয়েছে হোয়াট ইজ এ C1XR, মানে এটা কি? এটা খায় না, মাথায় যায়। ক্লাস নেম দিয়েছেন, ক্লাস নেম আপনার নাম আপনার ফ্রেন্ডের নাম দিয়ে ভরে ফেলেছেন, এটা করা যাবে না। ক্লাস নেম দিতে হবে ওই সেকশনের সাথে রিলেটেড নাম, যেন ক্লাস নেম দেখে সে বুঝে ফেলতে পারে এটা কোন সেকশনের ক্লাস হতে পারে। তবে কিছু নাম কমন দেওয়া যায়, যেমন লেফট, রাইট, আইটেমস, এই ধরনের কিছু নাম কমন হতে পারে, প্রবলেম নেই। আর এমন আনকমন নাম দেবো না যা ওয়েবের সাথে কোনো রিলেটেডই না, ঠিক আছে? এই ভুলটা অনেকে করে। আচ্ছা, ইনপুট টাইপ টেক্সট। আচ্ছা, এটা আমি পরে দেখাবো। এখানে এটা যেহেতু আমরা পারি না, সেহেতু এটা পরে দেখাবো। এখানে লেখার কিছু নিয়ম আছে। নিচে আসি। এখানে এই ভুলটা আমি করছি। কোনটা? ক্লাসে প্রজেক্টের যেটা জমা এটা এই যে নাম। আচ্ছা, এই নামগুলো দেওয়া যাবে না, এটা অ্যাভয়েড এরকম করবেন। না, আমি একটা ওয়ার্ড ব্যবহার করছি, কিন্তু সেই ওয়ার্ডটা পুরোপুরি ভাবে ওই সেকশনের সাথে যায়। আচ্ছা আচ্ছা, জানতে পারলেন আজকে থেকে বাদ দিয়ে দিলেন, ঠিক আছে, অসুবিধা নেই। এরপরে বলছে আমরা যখন হেক্সা কোড ব্যবহার করি, তখন হেক্সা কোড মানে কি? 6টা কোড না? 6টা কোড। এই 6টা কোড লেখার ক্ষেত্রে অনেকে অনেক ধরনের ভুল করে। সেটা হচ্ছে বড় হাতের অক্ষর লেখে। বড় হাতের অক্ষর লেখাটা ঠিক না, লিখলে কোনো অসুবিধা নেই, বাট না লেখাটা ভালো, খুব একটা সমস্যা না।
আবার যেখানে 6টা সংখ্যাই একই রকম, খেয়াল করছেন আমি যেখানে 6টা সংখ্যা একই রকম আমি কিন্তু কোথাও 6 সংখ্যা ব্যবহার করিনি, সব জায়গায় 3টা। ঠিক আছে, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। এখানে বলে দিয়েছে যে কারেক্ট হচ্ছে এই যে 3টা ব্যবহার করা এবং ছোট হাতের ব্যবহার করা। আচ্ছা, এখানে বড় হাতের ব্যবহার করছে, এই যে কোনো ভ্যালু বড় হাতের দেওয়া যাবে না, কোনো ভ্যালু বড় হাতের হবে না। কিছু কিছু ক্ষেত্রে বড় হাতের আছে, যেমন ট্রান্সফর্ম, ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট ওয়াই, এখানে এক্স এবং ওয়াইটা কিন্তু বড় হাতের, এগুলো কিন্তু আবার হুঁশিয়ার হয়ে করতে হবে। আচ্ছা, এরপরে কি বলছে, আচ্ছা এখানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা যখন প্রপার্টি গুলো লিখি, প্রপার্টি গুলো সিরিয়ালটা কিভাবে করব, এটা হচ্ছে একটু বোঝার বিষয়। ফার্স্ট অফ অল আমরা ডিসপ্লে জাতীয় প্রপার্টি লিখবো, ডিসপ্লে ব্লক বা ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে, বা ফ্লেক্স যা হোক না কেন, এটা হচ্ছে প্রথমে লিখবো। সেকেন্ডে লিখবো হচ্ছে পজিশন জাতীয় প্রপার্টি, পজিশন অ্যাবসলিউট, তারপর লেফট রাইট এগুলো আছে না, এগুলো লিখবো। জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্স তো পজিশনের সাথে সম্পর্কিত, তাই না? 3 নম্বর লিখবো বক্স মডেল, মানে হচ্ছে উইথ, হাইট, বর্ডার, ঠিক আছে, বর্ডার রেডিয়াস, এই যে এগুলা প্রপার্টি গুলো এগুলো লিখবো। 4 নম্বর হচ্ছে কালার্স এবং টাইপোগ্রাফি। কালার্স তো বোঝেনি, কালার, ব্যাকগ্রাউন্ড কালার এগুলা। টাইপোগ্রাফি মানে হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, টেক্সট ট্রান্সফর্ম, হাবিজাবি এগুলা। ক্লিয়ার? 4 নম্বর হচ্ছে আদার্স। এই 4টে এগুলো ফলো করবো, এরপরে আর যেগুলো আছে সেগুলো আমরা আমাদের মন মতো দিয়ে দেবো। ঠিক আছে, যেমন অপাসিটি হতে পারে, ঠিক আছে, আরো কি আছে, ট্রান্সলেট, ট্রান্সফর্মের প্রপার্টি গুলো হতে পারে, এই জাতীয় প্রপার্টি গুলো একদম লাস্টে। ঠিক আছে, এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে, পজিশনটা আগে দিয়েছে, যে ইন্ডেক্সটা আগে দিয়েছে, প্যাডিং এর, তারপরে প্যাডিংটা হচ্ছে বক্স মডেল, এরপরে কালার, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো দেয়নি। এখানে ইনকারেক্টটা দেখাইছে, আগে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছে, সেটা না ব্যবহার করাটা ভালো। এর কারণে কি আসবে না, এরকম কোনো সমস্যা না না, এরকম কোনো সমস্যা নেই। ওটা হচ্ছে একই প্রপার্টি যদি দুইবার লিখে ফেলেন তাহলে প্রথমটা কাজ করে না, পরেরটা কাজ করে। ঠিক আছে, প্রথমটা কাজ না করে পরেরটা কাজ করে, কিন্তু না আসার কোনো ভয় নেই। এরপর হচ্ছে ব্রাউজার প্রিফিক্স। ব্রাউজার প্রিফিক্সটা অবশ্যই আমরা ব্যবহার করবো, গত ক্লাসে মনে হয় আমরা জানছি, এটা যেন কোনোভাবেই মিস্টেক না হয়ে যায়। তবে এটা ব্যবহার করবো কেমনে, ওই যে অনলাইন টুলস, ওইখানে গিয়ে বসাই দেবো, হ্যাঁ, কপি পেস্ট করে নিয়ে আসবো, আমরা ম্যানুয়ালি লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে কি বলছে, ভ্যালু। আচ্ছা, এরপরে কি বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি বলছে দেখি, কারেক্ট ইউজেস ফর কোড, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে তারা কোডটা ব্যবহার করেনি, তাই না? কোড ব্যবহার না করাটাকে কারেক্ট বলতেছে, বাট আমরা কিন্তু ব্যবহার করে ফেলছিলাম, সেটা কিন্তু অ্যাভয়েড করা দরকার। কিন্তু ফন্ট ফ্যামিলির ক্ষেত্রে এখানে মাল্টিপল ফন্ট ফ্যামিলি ব্যবহার করাটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং কোটেশন সহ, যে এটা যেন না পায়, যদি না পায় সিমিলার এটা পেয়ে যাবে, এটাও আমাদের গুগল অটোমেটিক্যালি দিয়ে দেয়। ফন্ট ওয়েট, বোল্ড ব্যবহার না করে সাশ্রয় ব্যবহার করাটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আমরা ব্যবহার করি না নর্মাল বোল্ড, এগুলো ব্যবহার না করে এই নাম্বারিংটা ব্যবহার করাটা হচ্ছে ভালো। এরপরে এখানে বলে যাচ্ছে টেক্সট শ্যাডোটা একটু নিচে 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 লিখবেন, যদি মাল্টিপল শ্যাডো দেওয়ার প্রয়োজন হয়, এটা অত একটা ইম্পর্টেন্ট না, ব্যবহার করতে পারি। এরপরে জিরো ভ্যালুর ক্ষেত্রে দেখেন কোথাও কোনো পিক্সেল টিক্সেল কিছুই ব্যবহার করেনি, এটা আমরা জানি। ভ্যালু যদি জিরো হয় কিছুই ব্যবহার করবো না, কোনো ইউনিট বলবো না। এরপরে কি বলছে, আচ্ছা আচ্ছা, ট্রানজিশন প্রপার্টি, অপাসিটি, ব্যাকগ্রাউন্ড, কালার, ফন্ট ফ্যামিলি, হাবিজাবি, এগুলো দরকার নেই খুব একটা। আচ্ছা আচ্ছা, মিডিয়া কোয়ারি, এগুলো খুব একটা প্রয়োজন না, এগুলো অপশনাল। এই যে এখানে একটা কথা বলছে, মিডিয়া কোয়ারির ক্ষেত্রে ওপেনিং করে দুটো বলা দরকার, দুটো বলা খুব একটা প্রয়োজন না, কখনো আমাদের একটা বলার প্রয়োজন হইতে পারে।
আমি শুধু বলে দিলাম যে 500 পিক্সেলের নিচে যত যা আছে সব, আমার 0 থেকে নিয়ে 500 পিক্সেল বলা তো কোনো প্রয়োজন নাই যে মিনিমাম ভ্যালু হচ্ছে 0, ম্যাক্সিমাম উইডথ হচ্ছে 500, এটা বলার প্রয়োজন নেই। এটা আপনি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কিছু স্টাইলিং দেখা যাচ্ছে যে প্রথম লাইন, পরের লাইন, পরের লাইন, এগুলো স্কিপ করতে পারেন, চাইলে একটা লাইনে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সিরিয়ালটা দেখাইলো তারা গেল, এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা মাথায় রাখবেন, ঠিক আছে? খুব প্রেশার নেবেন না, এই এতটুকু সিরিয়ালিং করার জন্য খুব মাথায় প্রেশার নেবেন না, নর্মালি করতে থাকবেন, ঠিক আছে? যেখানে দেখবেন যে ওখানে ঠিক হয় নাই, স্কিপ করে যান, দরকার নেই তো চেক দেওয়ার, কারণ এটা খুব একটা বললাম তো ফরজ ওয়াজিবের কিছুই না, এটা নকল পর্যায়ের আমল, না করলে কোনো অসুবিধা নেই, কেউ আপনাকে রিজেক্টও দিবে না, কেউ আপনাকে খারাপও বলবে না, আস্তে আস্তে কোড করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে এটা, ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কোড করার ক্ষেত্রে ধারাবাহিকতা ঠিক রাখাটা পসিবল হয় না, ঠিক আছে? মানে আমাদের আগে ব্যাকগ্রাউন্ডে একটা ফিল কালার তৈরি করি, দেন পজিশন দিয়ে আমরা জায়গা মতো নেই, এরকম হয় না? তো তখন দেখা যাচ্ছে আপনি যদি আবার এটা মাথায় নেন প্রাথমিক পর্যায়ে, তখন একটু চাপ পড়ে যাবে মাথায়, আর যখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনার এটা নিয়ে ভাবা লাগবে না যে কোনটা কোন জায়গায় নিব না নিব, এমনিই আপনার কোড সেখানে বসে যাবে। ক্লিয়ার? ওকে, এই ছিল কোড স্ট্যান্ডার্ড 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এটা হচ্ছে যখন আমরা লিখবো তখন এগুলো ফলো করে লিখবো। দেন সেকেন্ড কাজ হচ্ছে যখন আমরা আমাদের কোডটা ফাইনাল করে ফেলবো, আমাদের ওয়েবসাইট ডান, ঠিক আছে? বিশেষ করে মার্কেট প্লেসে কাজ দেওয়ার সময় তখন একটা কাজ করব, কোডগুলোকে অনলাইনের মাধ্যমে ভ্যালিডেট করব, যে মানে ভ্যালিডেশনটা চেক করব যে আমাদের কোডগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে? অবশ্যই অবশ্যই HTML এবং CSS টা অবশ্যই ভ্যালিডেট করবেন। কিভাবে করবেন? গুগলে সার্চ দেন HTML validator লেখা সার্চ দেন, এই যে validator.w3.org ওপেন করেন। এখান থেকে ডিরেক্ট ভ্যালিডেট বাই ডিরেক্ট ইনপুট এখানে যান, এই পুরো লাইনগুলোকে কপি করেন, এখানে পেস্ট করে দেন, দেন চেক করেন। এখানে যদি ওয়ার্নিং থাকে, ওয়ার্নিং থাকাটা কোনো না, মানে দোষ না, ওয়ার্নিং থাকলে কোনো প্রবলেম নেই, তবে চেষ্টা করবেন যেন অনেক বেশি ওয়ার্নিং না হয়ে যায়, এবং চেষ্টা করবেন যেন ওয়ার্নিংটাকেও স্কিপ করা যায়, তাহলে আরো ভালো। আচ্ছা, এখানে দুইটা ওয়ার্নিং দিয়েছে, কি দিয়েছে? আচ্ছা, সেকশন ট্যাগ নিলে সেকশন ট্যাগের ভিতরে H2 থেকে H6 পর্যন্ত কোনো একটা ট্যাগ থাকাটা ভালো, যে কোনো একটা ট্যাগ। হেডিং 2 থেকে নিয়ে 6 পর্যন্ত যে কোনো একটা ট্যাগ থাকাটা বেটার, কারণ সেকশন নিয়েছেন, সেকশনের ভিতরে টাইটেল নেবেন না, ব্যাপারটা এরকম। সো আমরা নিই, তাই আমাকে একটা এরর দেখাইছে, কোনো অসুবিধা নেই, এরর ভুলে যান। তাহলে আমাদের সেকশনের মধ্যে H2 থেকে H6 এর কোনো ট্যাগ নাই, এই কারণে ওয়ার্নিংটা দিয়েছে, দুইটা সেকশনে নেই, প্রবলেম নাই। যদি আপনার এরর হেডিং নাই, হ্যাঁ, এই জন্য এররটা দেখাইছে, বাট এটা স্কিপ করে যান, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না এরকম স্কিপ করে গেলে। প্রবলেম হয় কোথায় জানেন? ধরেন এখানে একটা আইডি নিলেন, আইডি সেম, এখানে একটা আইডি নিলেন সেম, কপি করেন, দেখবেন ডুপ্লিকেট আইডি বলে একটা এরর দেখাবে। সো ওয়ার্নিং থাকলে প্রবলেম নাই, কিন্তু এরর যদি একটাও থাকে তারপরেও কিন্তু আপনার রিজেক্ট দিয়ে দেবে আপনাকে, ঠিক আছে? তো এই কাজগুলো করা যাবে না, এখানে কিন্তু রিজেক্ট দিয়ে দিয়েছে। এরকম অনেক কিছুতে রিজেক্ট, অনেক কিছুতে এরর আসে, যেমন আপনি ফর্ম ব্যবহার করছেন, ফর্মের অ্যাকশন ব্যবহার করছেন, ভ্যালু রাখছেন ফাঁকা, যদি ভ্যালু টোটাল না থাকে অ্যাকশন ব্যবহার করবেনই না, বাদ দিয়ে দেন পুরো, ঠিক আছে? তারপরে টেবিলের ভিতরে কিছু এক্সট্রা অ্যাট্রিবিউট থাকে, যেমন কলেজ স্প্যান, সেল স্প্যান, এই ধরনের কিছু থাকে, টি হেডিং, টি বডি, অনেক ধরনের ট্যাগ আছে টেবিলের ভিতরে ব্যবহার করে, যেগুলো ব্যাকডেটেড হয়ে গেছে। সো ওইগুলো যদি ব্যবহার করেন এরর দিয়ে দেবে। ডুপ্লিকেট যে আইডি হচ্ছে, ডুপ্লিকেট আইডি তো কাজ হওয়ার কথা না, কিন্তু ওইটার প্রবলেম হওয়ার কথা।
না, HTML CSS কোনো প্রবলেম হয় না, প্রবলেম হয় জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেলে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেলে প্রবলেম হয়। যেমন আপনি যে কোনো নিয়ে কাজ করবেন, আপনি বললেন যে আইডি সেম কে যখন ক্লিক করা হবে তখন এই কাজটা হবে, মানে আইডি সেম মানে তো এটাও এটাও, এখন কোনটা ধরবে সে? সে প্রথমটাকে ধরবে, দ্বিতীয়টাকে স্কিপ করে যাবে জাভাস্ক্রিপ্টে। এবং যদি লুপিং নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে বিশাল বড় এরর দেবে যে আইডি রাখা যাবে না, যদি আপনাকে মাল্টিপল নিতেই হয় ক্লাস নেবেন, আইডি নেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তবে আইডি তো আমাদের মাঝে মাঝে লাগেও, ওই যে আমরা মেনুতে ক্লিক করলে আমাকে সে আইডিতে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো আমার আইডি লাগতেছে। ওকে, সেভ করলাম। তার মানে আমাদের HTML এ কোনো প্রবলেম নেই, HTML পুরো ডান। এবার আসি আমরা CSS, একটাই চেক করি, এটা কেটে দেন, এখানে HTML এর জায়গায় লিখেন CSS, চলে যান যে কোনো জায়গায় চলে যান, ডাইরেক্ট ইনপুট করে দেন, চেক করেন। CSS এ নরমালি একটু এরর বেশি পাবেন, কিছু এরর দিবে, এখানে দেখেন হাবিজাবি অনেকগুলো এরর দিয়েছে। ঠিক আছে, বাট এটা কোনো এরর না। যেমন আমি যেখানে কি বলা হয় প্রিফিক্স ব্যবহার করছি সেখানে তো এরর বলতেছে, বাট এরর না। আপনি ফলো করবেন যে উপরে কোন মেসেজটা দিয়েছে, ওয়ার্নিং আর কি, এগুলো কোনো না, ওয়ার্নিং দিয়েছে 96টা মাত্র। ঠিক আছে, আপনি এইখানে খেয়াল করবেন, এখানে যদি আপনাকে এরকম একটা সুন্দর একটা মেসেজ দেয়, মনে করবেন 100% ওকে আপনার কোড, এখানেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এমন ভুল, আপনি এখানে ক্লোজিংটা দেন নাই, দেন না দিয়ে কোডটা আপলোড করছেন, তখন দেখবেন যে এখানে একটা এরর দিচ্ছে। এই ধরনের ভুলগুলো করা যাবে না। অথবা এই মাঝখানে দেখবেন এখানে আপনি একটা সেমিকোলন মিসিং করছেন, তখন এরর দেবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, সাপোজ আপনার মনে করেন এই যে একটা CSS করেছেন, এই CSS এর কোনো কাজ ওয়েবসাইটে নাই, প্রয়োজনই নেই, হতে পারে না এরকম মিস্টেক আকারে আমার এখানে কিছু কোড রয়ে গেছে যেগুলো মূলত কার্যকারিতা HTML এ নাই, থাকলে তো অসুবিধা নেই, থাকলে তো কেউ ধরতেছ না, কেউ এরর দিচ্ছে না। বাট এরকম করে যেই আপনি এখানে আপলোড দিবেন দেখবেন প্রবলেম। তিনটা খুঁজে বের করেন কোথায় কোথায় দিছে। এইবার খুঁজে পাইতে খবর আছে। মিনিফাইড করে দিছে। আচ্ছা আমি একটা কাজ করি, এখানে না দিয়ে আরেকটা লিঙ্কে যাই দেখি, ওখানে খুঁজে পাইতে সহজ হয় কিনা, এখানে যাই দেখি। একই জায়গা মনে হচ্ছে। এই যে এখানে দেখাচ্ছে, ঠিক আছে, কত নম্বর লাইন টাইম সহ দেখা দেবে আপনাকে। বা এখানে নিচে আসেন, এখানে স্ক্রল করেন, দেখবেন যে একটা লাল চিহ্ন বা হলুদ চিহ্ন দেখাবে আপনাকে। হয়ে গেল? শুরু থেকে তো থাকার কথা। আচ্ছা আমরা HTML চেক দিচ্ছি কেন, HTML তে CSS চেক দিচ্ছি, এই জন্য তো প্রবলেম। যাই হোক, আগেরটাই ওইভাবে দেখতে হবে। এটার জন্য আর সহজ পদ্ধতি হচ্ছে, যদি আপনি এভাবে কোনো ভুল করে ফেলেন, আপনার VS করে দেখবেন লাল ডান পাশে লাল দেখাচ্ছে, খেয়াল করেছেন? এখানে গিয়ে আপনি খুঁজে পাবেন, এখানে গিয়ে খুঁজে পাবেন যে এখানেও দেখেন একটা হলুদ চিহ্ন দেখাচ্ছে, এই যে এখানে। হ্যাঁ, এখানে কারসর রাখলে তাও আপনাকে বলে দেবে যে কি ধরনের ভুল একটা মেসেজ আপনাকে দেবে, খুঁজে পাইতে অনেক সহজ। হ্যাঁ, এখানে দেখবেন যে কোথায় কোথায় ভুল আছে। কিছু কিছু জায়গা আছে সেখানে কিন্তু লিগালি ভুল না, কিন্তু VS কোড সে কোডগুলোকে চিনে না। যেমন বোর্ড স্টাফটা ওপেন করে দেখবেন সেখানে অনেক কিছু তারা এরর হিসেবে কাউন্ট করে।
আচ্ছা এটা ম্যাপ, ম্যাপ তো না। আচ্ছা এরকম, জি জি, আচ্ছা আচ্ছা সমস্যা নেই। এখানে অনেক কিছু তারা এরর হিসেবে দেখায় অনেক সময়, বা অনেক প্লাগইনের ভিতর দেখবেন, তো ওগুলো আসলে ভুল না। ওগুলো হয় কি, আপনার এই ভিএস কোডের মানে ভিএস কোড আসলে ওই কোডগুলোকে চিনে না। এমন হতে পারে যে CSS3 তে নতুন একটা প্রপার্টি চলে আসছে, বাট সেটা ভিএস কোড এখনো পর্যন্ত এখানে ইনক্লুড করা হয়নি, সে কারণে সে চিনতে পারতেছে না যে এটা কি আসলে কোনো প্রপার্টি কিনা। এরকম হতে পারে অনেক সময়। তো ওগুলোকে স্কিপ করে যাবেন, কারণ এখন তো দেখলেই বুঝবেন যে কোনটা আসল কোনটা নকল। আচ্ছা, তো এই ছিল আমাদের মোটামুটি HTML এর বা আমাদের যে কোডিং স্ট্রাকচার যেটাকে আমরা বলি কোড চেক, ঠিক আছে। পাশাপাশি যেটা বলছিলাম যে আপনার ইন্ডেন্ট করার ক্ষেত্রে বলছিলাম যে আমরা টুলসের সাহায্য নিব, মনে আছে তো? টুলসের সাহায্য নিয়ে আমরা ইন্ডেন্ট তো অবশ্যই করে দেব। এতটুকু যদি করতে পারেন, এই এতটুকু যোগ্যতা নিয়ে আপনি মার্কেট প্লেসে খুব ভালোভাবে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। পারবেন না? কেউ যদি আপনাকে একটা পিএইচডি দিয়ে বলে যে পিএইচডিটা HTML এ কনভার্ট করে দেন, পারা যাবে তো? অবশ্যই পারা যাবে, কেন পারা যাবে না? স্যার একটা প্রশ্ন ছিল, যদিও এর উত্তর অনেকবার দিয়েছেন। মানে প্রশ্নটা কি, আমি সিএসএস এইচটিএমএল কে সবকিছু করলাম, এবার jQuery বা জাভাস্ক্রিপ্টের কাজটা কি? আপনার সবকিছুই করলেন, স্যালাড করবেন কি দিয়ে? স্যার হ্যাঁ, ওটা তো জাভাস্ক্রিপ্টের কাজ, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমার কোডগুলো তো ফ্রি কোড, এইচটিএমএল তারপর আপনার হ্যাঁ সিএসএস এইচটিএমএল তো ফ্রি কোড, সে তো ই করে ইন্সপেক্ট করে দেখে নিচ্ছে। জাভাস্ক্রিপ্ট ফ্রি, দেখা যাচ্ছে তো, ওটাও দেখা যায়। তাহলে জাভাস্ক্রিপ্ট ওপেন সোর্স। যদি পেমেন্ট না দিয়ে নিয়ে যায়, না, এই সুযোগ নেই, পেমেন্ট না নিলে এই সুযোগ মার্কেট প্লেসে নাই। আপনি কমপ্লেন করতে পারবেন, কমপ্লেন করলে যদি এরকম কেউ অন্যায় করে, কমপ্লেন করলে আপনার ই হয়ে যাবে, রিজেক্ট দিয়ে দেবে, তার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। এরকম করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। মনে করেন এটা অনেক সময় হয়, বিশেষ করে ফ্রিল্যান্সার এটা বেশি হয়, ফ্রিল্যান্সারে কিছু কিছু ক্ষেত্রে কিছু করার থাকে না। ফাইবারে এই সুযোগটা নেই। ফাইবারে আপনাকে তার যে প্রজেক্টটা জমা দিতে হবে, একটা মানে ভিতরে একটা জায়গা করে দেওয়া আছে, সেখানে আপনার জমা দিতে হবে, অনেকটা ফেসবুকের চ্যাট বক্সের মতো। সেখানে জমা দিয়েছেন, তারপরে যদি বায়ার বলে যে না আমি প্রজেক্ট পাই নাই, প্রমাণ তো আছে প্রজেক্ট পাইছে না পাইছে, ঠিক আছে, আপনি হেল্প সরাতে পারবেন না। আর আপনার কি মনে হয় যারা ফাইবার চালায় তারা কি কোনো যোগ্যতা রাখে না? না আপনি তো হেল্প সেন্টারে কল দিয়ে বলবেন, অথবা বলতে পারে যে তুমি যে কাজ করছো আমার পছন্দ হয়নি, তোমার টাকা দিব না, বলতে পারে। কিন্তু হেল্প সেন্টারে কল দিবেন যখন, তারা দেখবে যে সে কি চাইছে, আপনি কি দিয়েছেন। যখন দেখবেন না আপনি দিতে পারছেন, তার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে অটোমেটিক্যালি, তার কার্ড থেকে টাকা কেটে আপনাকে দিয়ে দেবে, ভয় নেই। না, আপনি এই যে সিকিউরিটির ব্যাপারে কি যেন একটা বলতেছিলেন, যে কন্ডিশন এর জন্য দিয়ে যে করি এগুলো সব ওপেন সোর্স, সব ওপেন সোর্স। এই যে আমরা এখানে তৈরি করছি না, সিকিউরিটি দেখা যাবে। এই যে এটা হচ্ছে আমরা তৈরি করছি, পেজ সোর্সে যান, এই যে নিচে আমাদের যে করে ক্লিক করেন, সব চলে আসছে। আমি যদি ব্রোকারি বা জাভাস্ক্রিপ্ট ব্যবহার না করি, কোনো সমস্যা আছে? হ্যাঁ সমস্যা আছে, জাভাস্ক্রিপ্ট ছাড়া কোনো ওয়েবসাইট চলে না বর্তমানে। ব্যবহার করাই লাগবে, কিছু না করাই লাগবে, কিছু না কিছু মানে লাগেই যাবে আপনার, না করে যাবেন কোথায় আপনি? কিছু ব্যবহার করবেন না। স্লাইডার যদি আপনার বায়ার সেরকম কোনো কাজ দেয় যেখানে কিছু ব্যবহার করার প্রয়োজন নেই, তখন তো বায়ারকে 10 টাকা খুশি করে দিয়ে দেবেন, কাজ কমাই দিছ, বুঝতে পারছেন? কিন্তু এরকম সুযোগ আসলে নেই, সুযোগ নেই। এত ভয় পান কেন যে করি, তাই তো বুঝি না। jQuery জাভাস্ক্রিপ্ট খুব মজার একটা ল্যাঙ্গুয়েজ, এত ভয় পান? স্যার বাকি কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নাই, তারপরে জাভাস্ক্রিপ্টে কোনো নির্দিষ্ট মানে স্ট্রাকচার থাকাটা তো লজিক্যাল না, আপনি এটা তো বুঝতে হবে, এটা তো লজিক্যাল না। এটা একটা জাভাস্ক্রিপ্ট হলো, বলছিলাম একটা উদাহরণ দিয়ে, যে এটা হচ্ছে কাঠমিস্ত্রির মতো, টুলস গুলো ব্যবহার করা, হাতুড়ি দিয়ে কিভাবে জেনারেট ঢোকায় এটা জানতে হবে, ঠিক আছে। কিন্তু সব জায়গাতে হাতুড়ি পিটাইতে হবে এরকম না, যেখানে যেটা লাগবে সেখানে সেটা ব্যবহার করবো, ঠিক আছে। সহজ, কঠিন কিছু না। এটা হ্যাঁ, মেনুটা আমরা আজকে আসবো, এই জন্য আমরা ওয়েট করতেছি।
সো আরো কিছু কথা আছে, আচ্ছা ওগুলো একটু পরেই বলি, আমরা মেনুটাকে নিয়ে কাজ করি। মেনুটার জন্য bootstrapmenu.com এখানে যাবেন, ঠিক আছে? এখানে গিয়ে দেখবেন যে এখানে অনেক প্রকারের মেনু দিয়ে দেওয়া আছে আপনাকে, এখান থেকে মেনু নিয়ে নিয়ে ব্যবহার করার ট্রাই করবেন। সব বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করে দেওয়া। HTML লাগবে, মানে বুটস্ট্র্যাপের CSS টা লিংক করানো লাগবে, বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের লিংক করানো লাগবে, আর এরা কিছু যে করে কোড দিয়ে দেবে সেই কোডগুলো নিয়ে কাস্টম CSS রাখা লাগবে, বাস হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা সাপোজ মনে করেন এই জিনিসটা আমরা ব্যবহার করব, আমি একটা মেনুরি তৈরি করে দেখাবো, আগে এখান থেকে দেখাই। ভিউ ডেমোসে যান, দেখেন আমাদের মেনু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এখানে সুন্দর করে মেনুটা আছে। আমি যদি Ctrl+Shift+F চাপি, মোবাইল ভার্সনে যখন যাবে একটা বাটন তৈরি হয়ে যাবে, সেই বাটন ক্লিক করলে এভাবে আসবে, দেখতে সুন্দর লাগতেছে না? আমরা এই ক্লোজের জায়গায় ক্লোজটা উঠাই দিয়ে শুধু ক্লোজটা রেখে দিলাম, বা এটাই থাকলো, অসুবিধা কোথায়? দেখতে তো খুব ভালোই লাগতেছে। এরকম তৈরি করতে পারি। সে এটা যদি তৈরি করতে চান নিজের মতো করে বেশ খানিকটা খাটা লাগবে, ঠিক আছে? আর যদি এখান থেকে ব্যবহার করেন খুব ইজিলি ব্যবহার করতে পারবেন, আর যেহেতু বুটস্ট্র্যাপ সেহেতু রেসপন্সিভ নিয়ে কোনো ভয় নেই, সহজে রেসপন্সিভ করা যাবে। আচ্ছা আমি এটাকে কপি করে আগে ব্যবহার করাটা দেখি কিভাবে ব্যবহার করে। এটা নিয়েছিলাম হচ্ছে কোথায়, এটা, ঠিক আছে? এটা এখানে দেখেন কোড সুন্দরভাবে দিয়ে দিয়েছে, ডাউনলোড করেন। এখানে হ্যাঁ কপি করে নিয়েও করা যাবে। ডাউনলোড করলাম, এটাকে কাট করি, আমাদের প্রজেক্টে চলে যাই। ডাউনলোড করলে এই বড়টা বেটার স্যার। ওই ন্যাপারটা করার সময় তো আমরা মনে HTML কপি করে নিয়ে বুটস্ট্র্যাপ দিয়ে তারপরে হ্যাঁ ওটা বুঝতে পারছি, আমরা এখানে দেখবো যে তারা কিভাবে করছে, এজন্য প্রজেক্টটা ডাউনলোড করলাম। এখানে একটা ফোল্ডার তৈরি করি, নাম দিলাম হচ্ছে মেনু, পেস্ট করি, সরি আচ্ছা স্টপ হয়ে গেছে, এটাকে ওপেন করি, চলে আসছে। এখন এটাকে একটু রান করি, মানে এটাকে কোড এডিটর ওপেন করে দেখি যে তারা করলোটা কি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এক ফাইলের ভিতরে সবকিছু করেছে, আর কিছুই নাই এখানে। ওরা যে করে 2.2.4টা ব্যবহার করছে, আমাদের এটা লিঙ্ক আপ করা আছে, আমাদের কোনো ভয় নেই। বুটস্ট্র্যাপ লেটেস্ট ভার্সনটাই তারা ব্যবহার করছে 4.4। এরপরে বুটস্ট্র্যাপ bundle.min.js নামে একটা জিনিস ব্যবহার করছে। আমরা এটাকে কেটে দিই, ঠিক আছে? কোনো একটা প্লাগইন নিয়ে কাজ করার সময় এভাবে করতে হয়, বা কোনো একটা প্রজেক্ট নিয়ে যখন কাজ করবেন এইভাবে কিছু কিছু জিনিস করতে হয়, কেটে করে দেখতে হয় যে কোনটা আসলে আমার মেইন ফাইল, কোনটা কাটলে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, এটা একটু চেক করতে হয়। রিলোড করি, কাজ করে না, এটাও কাজ করে না। Ctrl+Shift+M চাপি, এটা কাজ করতেছে, ঠিক আছে? তাহলে এটা কাজ করার প্রয়োজন নাই, এটা কাজ করতেছে না হচ্ছে আমার এই বান্ডেলটা ফালাই দেওয়ার কারণে। এখন কাজ করতেছে, ঠিক আছে? সো বান্ডেলটা ফালাই দেওয়ার কারণে কেন কাজ করতেছে না এটা আমি একটু পরে বোঝাবো আপনাদের, বুটস্ট্র্যাপ নিয়ে যখন অ্যাডভান্স কাজ দেখাবো তখন বোঝাবো এটা কেন কাজ করলো না। আপাতত আমাদের এখানে এই ধরনের কোনো ড্রপ ডাউন যেহেতু নেই, বাদ দিলাম, প্রয়োজন নেই। ক্লিয়ার? এরপরে দেখেন তারা এখানে কিছু স্ক্রিপ্ট লিখছে, ইন্টারনাল স্ক্রিপ্ট লিখছে। ইন্টারনাল স্ক্রিপ্ট তারা লিখছে হচ্ছে বডি ট্যাগের হেড ট্যাগের ভিতরে। এটা হেড ট্যাগের ভিতরে লেখা যায়, একদম হেড ট্যাগের শেষেও লেখা যায়, তবে শেষে লেখাটা স্ট্যান্ডার্ড বলছিলাম, ঠিক আছে? আচ্ছা তার মানে আমরা আমাদের এই কোডগুলো লাগবে, এই কোডগুলো আমাদের কাস্টম CSS এ নেওয়া লাগবে, আমরা নিব, অসুবিধা নেই। আমরা এবার চলে আসি, এখানে কিছু CSS তারা লিখছে, CSS গুলো আমাদের লাগবে, এগুলোও আমরা নিব। HTML টা কিভাবে সাজাইছে সেটা দেখে আসি। UL li, এই যে সেই ন্যাপ বার ন্যাপ, আচ্ছা এটা তো দুইটা করছে। আচ্ছা সাবমেনু তৈরি করছে তাই না?
একটা কাজ করি, এটাকে কেটে দিই, কেটে দিয়ে রিলোড করে দেখি কোনটা হারাই। আচ্ছা, এই সাইডের মেনুটা। আমার তো দুইটা মেনু প্রয়োজন মনে হয় নাই, আমার তো এই সাইডটি রাখি। একটা মেনু আমরা যেখানে রাখি, ডানে রাখি বামে রাখি যেখানে মনে চায় রাখি, একটা মেনু লাগবে আমাদের। ঠিক আছে, কাজ করতেছে। কন্ট্রোল শিফট এম চাপি, কাজ করতেছে, সবই ঠিকঠাক মতো আছে আমার এখানে। এরপরে এখানে আমাদের অ্যাজ ইউজার যেভাবে মেনু তৈরি করতে হয় সেভাবে তৈরি করব। এই যে ন্যাব আইটেম, অ্যাক্টিভ, ন্যাব আইটেমের ভিতরে ন্যাব লিঙ্ক, সব কিন্তু সেম টু সেম। আমরা বুটস্ট্র্যাপে যে মেনুটা নিয়ে কাজ করছি তার সাথে কোনো ডিফারেন্স নেই, যে আমাদের আলাদা করে যে HTML করতে হবে এই ভয় আমার নাই। ঠিক আছে, আচ্ছা চলেন তাহলে আমরা করি। এখানে তারা দুইটা বাটন তৈরি করছে, একটা বাটন যে বাটনগুলো ক্লিক করলে, এই যে দুইটা বাটন, যে বাটনে ক্লিক করলে এটা শো করতেছে, আমাদের এই বাটনটা শুধুমাত্র মিসিং আছে, বাকি সবগুলো আমরা তৈরি করছি। আচ্ছা, এরপরে এখানে তারা কি করছে, এই যে কিছু জিনিসপত্র তারা লিখছে, কিছু CSS তারা লিখছে, এই CSS গুলো আমরা নিয়ে যাব। সো এইটাকে আমরা একপাশে ওপেন করি আর আমাদের মেইনটাকে ওপেন করি, ওপেন করে এক এক করে কাজ করি। হেডারের পরে আছে কি, বা আমার রেসপন্সিভটা করছি এখানে, রেসপন্সিভের ভিতরে যাই, এখানে গিয়ে দেখলাম যে আমাদের যে কোডগুলো এখানে লেখা সেটা হচ্ছে এই যে ম্যাক্স উইথ 575 হাবিজাবি কিছু, মানে রেসপন্সিভ আকারে লেখা, পুরো রেসপন্সিভ সহ দিয়ে লেখা। সরি, এটা তো না, এটা এই যে। সো এটাকে আমি রেসপন্সিভ সহ কপি করি, এটা সহ কপি করি, কপি করে আমাদের responsive.css এর নিচে আমি পেস্ট করে দিই, কোনো প্রবলেম? পেস্ট করে দিলাম, দিয়ে এক এক করে চেক করে দেখি যে আমাদের থিমে কোনো চেঞ্জ আসতেছে কি না। কই বাটন তো হারাই গেছে। আচ্ছা, এখানে যে বাটনটা দেখতে পাওয়া যায় সেই বাটনটা হচ্ছে আমার এই যে এই বাটনটা। আমি এখানে যদি কিছু একটা লিখে দিই, যেমন বাটন লিখে দিলাম, দেখি বাটনটা এবার শো করে কি না, দেখা যায়। পজিশন দেওয়ার কারণে এটা নিচে ঢুকে যাওয়ার কথা। এটাকে ডিসপ্লে নাম করি তো, এই যে এখানে ঢুকে বসে আছে। ওকে, ইন্সপেক্ট করি, এই যে আমার সে বাটনটা। আচ্ছা, বাটনটাকে একটা কাজ করি, আমি ফ্লোট করে দিই রাইট। ফ্লোট রাইটও কাজ করতেছে না, তাহলে দেখি মার্জিন লেফট অটো করে দেখি তো, এখানে ফ্লেক্স ব্যবহার করা আছে। এবার ডান পাশে আসছে। সো একটু কৌশল অবলম্বন করি, এই বাটনটার ক্লাস দেওয়া আছে এখানে, সেই ক্লাসের জায়গায় বলে দিলাম ML অটো। আচ্ছা, এরপরে এই যে একটা স্প্যান দেওয়া আছে, এই স্প্যানের মাধ্যমে একটা আইকন তারা তৈরি করবে। ঠিক আছে, আমি এই স্প্যানটা বাদ দিয়ে এখানে একটা আইকন নিয়ে আসি, ফন্টাসনের আইকন নিয়ে আসি, অথবা একটা কাজ করি, স্প্যানের জায়গা থাকুক, এখানে একটা আইকন নিয়ে আসি। সমস্যা কোথায়? ক্লাস FA বার বলে একটা আইকন আছে। আচ্ছা, এরপরে কি করা যায়, করে দিলাম কালার হোয়াইট। আপনারা সুন্দর করে সাজায় গোছায় কোডগুলো করে ফেলেন। পাইনি নাকি? কালারটা ওখান থেকে পাচ্ছে না, সো না পাইলে কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে
নেভবার টগলার আইকন এতটুকু কপি করি, style.css চলে যাই, গিয়ে এখানে আমরা css করে ফেলি। নেভবার টগলার আইকন এর কালার হচ্ছে সাদা, অর্থাৎ বুটস্ট্র্যাপে একটা কালার দেওয়া আছে, যে কারণে কালারটা পাচ্ছে না, কালারটা ওভাররাইড করার জন্য আমার HTML CSS এর ভিতরে করতে হচ্ছে। সেভ করি, এবার পাইছে। ক্লিয়ার? পজিশন অ্যাবসলিউট, এটাকে পজিশন অ্যাবসলিউট দেওয়া ছিল, এটাকে আমরা ঘোরাইয়ে আমার জায়গা মতো নিয়ে আসি, কিছু CSS করে ফেলি, মানে রেসপন্সিভ কিছু কাজ করে ফেলি। আগে আইকনটা কখন আসতেছে? এই ডিভাইসে আসতেছে, তার মানে 992 এর পরের ডিভাইসে আসতেছে। আমি চাচ্ছি এই ডিভাইসে আসলে এই স্টাইলটা থাকবে না, অথবা এই স্টাইল থাকুক, আমরা যে এই আইকনটাকে পজিশন অ্যাবসলিউট করছি সেই অ্যাবসলিউটটা থাকবে না। পজিশন অ্যাবসলিউট করার কারণে দেখেন এই যে হোমটা নিচে চলে গেছে, প্রবলেম হচ্ছে। ওকে, তো চলেন রেসপন্সিভ CSS 992 এখানে আমরা উপরে করছি, কোথায় জানি, এই যে এটা 992 নিচের যে ডিভাইস গুলো সেই ডিভাইসে। এখানে আমি বলে দিলাম ইন্সপেক্ট করি, IMG এর উপরে আছে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগটা এই যে পজিশন অ্যাবসলিউট করছে, পজিশন করে দিলাম আমি রিলেটিভ। দেখেন এখন কিন্তু এই হোমটা নিচে নেমে গেছে। ক্লিয়ার? পজিশন রিলেটিভ করে চাইলে আমি এখান থেকে কিছু প্যাডিংও কমাই দিতে পারি, উপরে নিচে আমার এত প্যাডিং প্রয়োজন নাই, একটু কমাই দিলাম যেটা দেখতে ভালো লাগে। ক্লিয়ার? এই লাইনটাকে কপি রোল করেন, এখানে পেস্ট করে দিলাম, চেঞ্জ করছি আমরা পজিশন, তো এটা রাখলাম, আর চেঞ্জ করছি কি আমরা প্যাডিং, এটা রাখলাম, এটা রাখলাম। কিছু কিছু করে আমরা রেসপন্সিভটা করে ফেলি, ঠিকঠাক মতো আসতেছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে। স্যার একবার হয়েছে ওই থ্রি ডটে ক্লিক করে এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে, সেই কালারটা পাচ্ছে। ওটা উঠাইতে হবে। এটা না, এটা আর একটু বাড়াই দিলে ভালো হতো, উঠায় না দিয়ে একটু বাড়াই দিই। ব্ল্যাক পোর্শনটা একটু বাড়ানো যাবে কিনা? হুম। স্যার ওই ব্ল্যাকের থেকে মেনুটা বাইরে চলে আসছে, তো এটা খারাপ দেখাচ্ছে। এই যে হেডারে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, এটাকে বাড়াই দেন। টেনটা 5 এর জায়গা করে দেন 1, তাহলে নিচে আর কোনো কিছুই দেখা যাবে না, আরো দেখতে ভালো লাগবে। ঠিক আছে? এখানে উপর থেকে কিছু একটা জিনিস দেখা যাচ্ছে, ইন্সপেক্ট করেন, একদম উপরে পাঠিয়ে দেন, টপ থেকে করে দেন 0-তে। না একটু নিচে উপর থেকে দেখা করা যাবে না, কিন্তু এটাকে একটু বাড়াই দেন দরকার হয়। ওই অ্যাঙ্করটা চলে। এই পাশে কোথায়, এটা হচ্ছে ন্যাব। আচ্ছা, এতক্ষণ মোটামুটি চলে, তাই না? বুঝা যায়, মোটামুটি চলে। সো এটাকে আপনি এখান থেকে ক্লিক করে সেভ করে ফেলি। আপনারা নিজেদের মতো নিজেরা স্টাইল করে নেন, যেভাবে ইচ্ছা নিজেরা সুন্দরভাবে স্টাইল করে নেন। আর নেমবারটা উপর থেকে ব্যাকগ্রাউন্ড কালার এটা, আর মার্জিন টপ ছিল 0, এরকম কিছু। না, টপ থেকে 0 সম্ভবত, পজিশন থেকে ব্যবহার করছিলাম।
পুরো সেকশনটা আমরা পজিশন ব্যবহার করছিলাম, তো সেই পজিশনটা টপ থেকে 0 করে দিলাম যেন গায়ে গায়ে লেগে থাকে। আচ্ছা, এবার দেখতে ভালো লাগতেছে কারণ নিচের কন্টেন্টটা দেখা যাচ্ছে না, আমার মেইন কন্টেন্টগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা আসি এখানে কি কি ব্যবহার করছি দেখে আসি। সিএসএসটা আমরা নিয়ে আসছি, আর এখানে যেহেতু আমরা রেসপন্সিভ করছি, আমাদের উচিত হলো এই কোডগুলোকে কপি করে এর পূর্বের যে ডিভাইসগুলো সেগুলোকে দিয়ে আসা, আর না হলে তো পাবে না। সেভ করি। আচ্ছা, এবার এখানে কিছু যে কোয়ারি করা হয়েছে দেখেন, এই যে ডাটা ট্রিগার। আচ্ছা আচ্ছা, দেখতেছি ডকুমেন্ট অন কিওয়ার্ড, হ্যাঁ ঠিক আছে, বিটিএন ক্লোজ, ঠিক আছে। এটাকে কপি করি, এক এক করে দেখাচ্ছি। এই লাইনটুকু পুরো কপি করেন, ঠিক আছে, ডকুমেন্ট নেটের ভিতরে যা আছে পুরোটা কপি করেন। কপি করে কাস্টম জেএসএস এর ভিতরে আমি পেস্ট করলাম, নিচেই পেস্ট করে আপাতত পেস্ট করলাম। এরপরে দেখেন এখানে তারা এইচটিএমএল এর ভিতরে কি করছে, ডাটা ট্রিগারকে যখন ক্লিক করা হবে তখন কিছু একটা ঘটবে, তাই না? ডাটা ট্রিগারকে যখন ক্লিক করা হবে কিছু একটা ঘটবে। ডাটা ট্রিগারটা থার্ড ব্র্যাকেটের ভিতরে লেখার মানে হচ্ছে এটা একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট সিলেক্টরটা দেখাইনি, এই জন্য একটু কনফিউজ হচ্ছেন। এটা একটা সিলেক্টর, জাস্ট সিলেক্টর, অ্যাট্রিবিউটের মাধ্যমে সিলেক্ট করা যায়। ক্লিয়ার? এখানে এসে দেখেন তারা বাটন নিছে, সে বাটনের সাথে ডাটা ট্রিগার লিখছে, এই যে ডাটা ট্রিগার নিছে, খেয়াল করছেন? আমাদের একটা বাটন ব্যবহার করতে হবে বা কোনো এক জায়গায় আমাকে লিখতে হবে ডাটা ট্রিগার, যাতে ক্লিক করলে আমার মেনুটা দেখা যাবে, এই তো। তার মানে আমরা এই ডাটা ট্রিগার কথাটা লিখতে পারি এই যে মেনু, এই যে বাটনটা, যে বাটন ক্লিক করলে আমার শো করতেছে সেই মেনুটার সাথে, পারি তো? বুঝতে কষ্ট আছে? পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপরে দেখি তারা কি করছে, নেভবার মেইন নামে একটা আইডি কে তারা ধরাই দিয়েছে এখানে। এখানেও দেখেন তারা মেইন যে ন্যাব, সেই ন্যাবের সাথে নেভবার মেইন নামে একটা কথা লিখে দিয়েছে যে এই নেভবার মেইনটা দেখা যাবে। ক্লিয়ার? আরেকটাকেও একটু বড় করি, এটা আমরা কেটে ফেলছি, তো এটা আমার প্রয়োজন নেই, সেভ করেন। আচ্ছা, ওকে, কই নেম্বার মেইন টোটাল, এই ন্যাবটা এখান থেকে শুরু এখানে শেষ। আচ্ছা, আমরা একটু পরিবর্তন করে লিখি, আমরা এখানে বলে দিলাম এই যে আমার যে নেম্বার এখান থেকে শুরু এখানে শেষ, এইটার সাথে আমি ওই আইডিটা পেস্ট করে দিলাম। আইডি, কোন আইডি? এই যে নেম্বার মেইন নামের আইডিটাকে এখানে আমি বসাই দিলাম, দেখি কি হয়। আমরা চাচ্ছি এটার মতো স্টাইল করতে, এটার মতো স্টাইল করতে। বাম্পাস থেকে আসবে। আচ্ছা, এটাকে এত ভেজাল না করে এটাকে আমি ম্যানুয়ালি দেখাই। সিএসএস দিয়ে নিজেরা করবেন? চলেন তো নিজেরাই করি, ঠিক আছে। এখানে ডাবল আইডি হয়ে গেছে, জন্য পাচ্ছিল না সম্ভবত, নিজেরাই করি। এটা বাদ দিই, এখানে ট্রাই করেন, এখানে করে দেওয়া আছে, জাস্ট ব্যবহার করা ট্রাই করেন। আমরা নিজেরাই করি, যেহেতু নিজেরা করতে চাচ্ছি নিজেরাই করি। আসতেছে, এখান থেকে যে কোডগুলো আমরা নিয়েছিলাম সেই কোডগুলোকে ফেলাই দিব, নাহলে এটা প্রবলেম করবে। আর কাস্টম জেএসএস এর ভিতরে যে কোডগুলো নিয়েছিলাম সেগুলোকেও ফেলাই দিই। খুব কঠিন না, নিজেরা করা যে খুব একটা কষ্ট তা না। এই যে হচ্ছে আমার ইভেল, সরি ইন্সপেক্ট, এই যে আমার ইভেল, টোটাল ইভেলটা, এই ইভেলটাকে আমার কাছে অ্যাক্সেস করি।
করে দিলাম পজিশন অ্যাবসলিউট, তাহলে উপরের সাথে এর কোনো সম্পর্ক নেই। অ্যাবসলিউট দিয়ে সাপোজ আমি উইথ করে দিলাম ধরেন 50%, ঠিক আছে। এরপরে আমি টপ থেকে করে দিলাম সাপোজ 100%, লেফট থেকে করে দিলাম 0, ওর জায়গা মতোই আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে পজিশন রিলেটিভ করে দেওয়া আছে, কাকে দেখি, কন্টেন্টটাকে দেখি তো, এখান থেকে এই পর্যন্ত এর ভিতরে একটা কন্টেইনার ব্যবহার করছিলাম, কন্টেইনার, ওকে, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, রেসপন্সিভে যাই, রেসপন্সিভে গিয়ে আমি ওই সিএসএস গুলো করে আসি। যখন 991 পিক্সেলের নিচে যখন যাবে তখন কি হবে, এই ইউআরএলটাকে ধরি, ইউআরএলটার নাম হচ্ছে নেপবার নেপ, খেয়াল করেন, নেপবার নেপটা হয়ে যাবে পজিশন অ্যাবসলিউট, টপ থেকে করে দিলাম আমি 100%, লেফট থেকে করে দিলাম 0, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, সাপোজ এটার মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এটা। আর সাপোজ আমি উইডথটাকে আপাতত 100% করে দিই, ঠিক আছে, দেখি কি হয়। এটা সাথে ধরে রাখতেছে, এই জন্য প্রবলেম করতেছে, ওকে, অসুবিধা নেই। কন্টেইনারের ভিতর থেকে মাঝখানে আসছে। হ্যাঁ, কন্টেইনার কারণে মাঝখানে আসতেছে, সো এটাকে বাম কোণায় নিয়ে আসা প্রয়োজন। এই যে কন্টেইনারকে পজিশন রিলেটিভ করে দেওয়া আছে, হেডারের ভিতরে যে কন্টেইনার, সে কন্টেইনারকে পজিশন রিলেটিভ করা আছে, সেটাকে আমি বাদ দিয়ে দিই। আচ্ছা, বাদ দিয়ে রিপ্লেস করে দিই। রিলেটিভ না করে কি করা যায়, নাম করব, দেখি নাম করলে কাজ করে কিনা। কাজ করে? কাজ করে না। কি করা যায়, রিলেটিভে পরিবর্তে দেওয়া যায় অ্যাবসলিউট, তাই না? অ্যাবসলিউট দিলে দেখুন উপর ভেঙে যাচ্ছে, ফিক্সড, তাও ভেঙে যাবে, ভেঙে যাবে একই। এখানে করতে পারেন ইনহেরিট, এটা ভেঙে যাচ্ছে। সরি, আমি ইনহেরিট না, ইনিশিয়াল হবে, ঠিক আছে। পজিশন করে দিন ইনিশিয়াল, তাহলে পজিশনটা আর এখানে কাজ করবে না, নান হয়ে যাবে। এখন দেখেন আমরা ধারাবাহিকভাবে কাজ করি। আমরা উইথ করে দিলাম সাপোজ 50%, মানে পজিশনটা নাম করে দেওয়ার জন্য, যাকে পজিশন রিলেটিভ, মানে পজিশন রিলেটিভ দেওয়া আছে, আপনি চাচ্ছেন এখানে কোনো পজিশনের কাজই করবে না, ঠিক আছে, তখন করে দেবেন ইনিশিয়াল, পজিশন ইনিশিয়াল, ক্লিয়ার? আচ্ছা, এখানে পাইছে। এখন আমরা এক এক করে লজিক মিলাই, এক এক করে কাজ করি। এই যে ন্যাপবার ন্যাপ, এই ন্যাপবার ন্যাপটাকে একটু প্যাডিং দিই, তাহলে সুন্দর লাগবে দেখতে। প্যাডিং করে দিলাম সাপোজ, উপরে নিচে প্যাডিং দরকার নেই, ডানে বামে করে দিলাম আমি 30 পিক্সেল। আচ্ছা, এখানে একটা স্ক্রলের মতো আসতেছে, ওটা আমি পরে ঠিক করতেছি, মোটামুটি আসতেছে তো। এখন এটাকে আমি একদম বাম দিক দিয়ে মানে অনেক ভিতরে ঢুকাই দেব। আচ্ছা, আমরা ট্রান্সফর্ম স্কেল এক্সকিউট করব। হ্যাঁ, ওইভাবেই করব। এখানে আমরা করে দিতে পারি
ট্রান্সফর্ম স্কেল না দিয়ে করে দিলাম ট্রান্সলেট এক্স মাইনাস 50%। এই কোণায় চলে গেছে। ক্লিয়ার? এখন এই বাটনের যে কার্যকারিতা, ডিফল্ট ভাবে যে কার্যকারিতা, সে পুরো সেকশনটাকে হাইট বড় বানায় দিচ্ছে, ভিতরের মেনু যত বড় তত বড় বানায় দিচ্ছে। তার মানে বুটস্ট্র্যাপে এই বাটনের যে ক্ষমতা দেওয়া ছিল সে ক্ষমতাকে ফালাই দেয়। মানে বুটস্ট্র্যাপে মাধ্যমে এই বাটনে যে কাজগুলো করতেছিল, যে কাজগুলো করতেছিল সেটাকে আমি বন্ধ করে দিই। এখন আমি কাস্টম করব, আমার মতো করব। সেই ডাটা টগল কলাপস ছিল, এটাকে বাদ দিয়ে দেন। ডাটা টার্গেট দেওয়া ছিল একটা, বাদ দিয়ে দেন। হ্যাঁ, এরিয়া কন্ট্রোল মোডটা কিছুই দরকার নেই, অনেক কিছু দেওয়া আছে এখানে। না, এগুলো বাদ দিলে হবে কি, এখানে ক্লিক করলে যে কাজটা হতো, অর্থাৎ এই যে আপনার মেনুটা শো করতো, হাইড করতো, এগুলো কিছুই করবে না। এখন জাস্ট একটা বাটন হয়ে গেছে, আর কিছু না। বুঝতে পারছি? এখন এই বাটনটাকে ধরেন, এই বাটনটাকে ধরে আমরা যে কোয়েরি করি, কিভাবে করব? কাস্টম যে এসেছে যান, ওই যে সেই একই লজিক, আপনার কালার পিকারের মতো লজিক। কালার পিকারে যা করছিলাম তাই। $, এখানে যখন 1 দিয়ে করি, 1 দিয়ে করাটা বেটার। ফাংশন, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমি বলে দিলাম কাকে ধরবো, এই ন্যাপটাকে ধরবো। ঠিক আছে? সো এই ন্যাপটাকে ধরি, কপি করি। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে। আচ্ছা, আগে করি, তারপরে প্রবলেমটা ফেস করি, তারপর আপনাদের বোঝাচ্ছি যে এটা ম্যানুয়ালি করতে গেলে কি কি প্রবলেম ফেস করবেন, সেগুলো আগে দেখি। কি কি প্রবলেম ফেস করবেন এই ন্যাপের সাথে? ধরুন যে সিএসএস অ্যাড করতে চাই, কিছু সিএসএস অ্যাড হবে, তাহলে তো করা যায়। আলাদা ক্লাস দিয়েও করতে পারেন, যে একটা ক্লাস অ্যাড হবে, সে ক্লাস দিয়ে আপনার মতো করে করবেন। ঠিক আছে? অথবা সরাসরি আপনি এখানে সিএসএস লিখতে পারেন। আমি লিখে দিলাম সিএসএস, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে নেমে আসলাম, এখানে বলে দিলাম ট্রান্সফর্ম, আর এই লাইনটাকে কপি করি, কষ্ট না করে। স্কেল তো আপনার এরকম 0 হয়ে যাবে, এরপর বড় হবে। তো আপনার দেখলে বুঝবেন যে এখানে কেমন ধরনের চ্যাপ্টার হয়েছিল, সেটা এরকম লম্বা হচ্ছে, দেখতে খারাপ লাগে, টেনে লম্বা হবে। না, ট্রান্সফর্ম স্কেল এক্স মানে শুধু এক্স অক্ষ বরাবর। তাই তো বলছি, এক্স অক্ষ বরাবর যখন আসবে তো লেখাটা এরকম ছোট থেকে, আমি দেখাচ্ছি দাঁড়ান, দেখে তাহলে কনফিউশনটা ক্লিয়ার হবে। রিলোড করি, কাজ করে না। কনসোলে যাই, আচ্ছা অ্যাড ক্লাস দিয়ে করি, প্রবলেম করতেছে এটাই। অ্যাড ক্লাস করে দিলাম আমি, অ্যাক্টিভ নামে একটা ক্লাস করে দিলাম। আর এখানে আমি বলে দিলাম যে ন্যামের সাথে যদি অ্যাক্টিভ ক্লাস অ্যাড হয়, সমস্যা নেই, ন্যামের সাথে যদি অ্যাক্টিভ ক্লাস অ্যাড হয়, তাহলে এখানে ট্রান্সলেট হয়ে যাবে 0। আগে দেখি অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হচ্ছে কিনা। কোথায় প্রবলেম? ওহো, ন্যাপ তো আগে শোই হচ্ছে না। ন্যাপটা শো হবে, দেন অ্যাক্টিভ ক্লাস হবে। বোঝাচ্ছে বিষয়টা?
এইখানে একটা এই যে এইখানে দেখেন, এই যে কলাপস নামে একটা ক্লাস দেওয়া আছে, এই কলাপস ক্লাসের মাধ্যমে হাইড হয়ে থাকে নেমবার কলাপস। আর এখানে আইডির প্রয়োজন নেই, কারণ আইডির যে কাজটা সে কাজটা আমরা ফালাই দিচ্ছি। এখন আমি এই মেইন মেনু ক্লাসটা নিয়ে যাই, নেমবার নেম বাদ দিয়ে আমি এখানে করে দিলাম মেইন মেনু। এগুলো এই ঝামেলাগুলো একবার করে রাখবেন, একটা প্রজেক্টে করে রাখবেন, দেন সেই প্রজেক্ট থেকে আপনি কপি পেস্ট করে অন্য জায়গায় ব্যবহার করবেন। মেইন মেনু কেন পাইল না? এই যে মেইন মেনুটা ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই, আমি যদি কমাই চলে আসার কথা, তো ওখানে রিপ্লেসটা হচ্ছে না। মেইন মেনুর সাথে অ্যাক্টিভ ক্লাস জয়েন হবে, মেইন মেনুর সাথে অ্যাক্টিভ ক্লাস অ্যাড হবে। আচ্ছা, আমি যদি ক্লিক করি অ্যাড হচ্ছে না, তাই তো? কারণ হচ্ছে আমি এখানে কাস্টম যে দিয়েছি এইখানে সিলেক্টরটা চেঞ্জ করে নিই। এখানে শো হওয়ার প্রয়োজন নাই, কারণ সব অবস্থায় আমি শো করে রাখছি, জাস্ট অ্যাড ক্লাস হবে। অবাক কাণ্ড, কি প্রবলেম বলেন? মেইন মেনু সাথে একটা ইভেন্ট ব্যবহার করা হয়েছে, মেইন মেনু। আচ্ছা আচ্ছা, স্যার এতবার ভুল করলে কি হবে? নেমবার টগলারকে ক্লিক করলে মেইন মেনুতে জয়েন হবে। তাই না? অ্যাক্টিভ আসতেছে এটার সাথে। সো নেমবার টগলারকে যখন ক্লিক করব তখন মেইন মেনুর সাথে অ্যাড ক্লাস হবে। দেখেন এবার আসে কিনা, আসছে? বহুত কষ্টের পরে চলে আসছে। ট্রানজিশন ওয়াল লিনিয়ার 0.3 সেকেন্ড। এই স্টাইল কোডটা লাগে না, স্টাইল লাগে হচ্ছে আপনার যখন ই কমার্স সাইট জাতীয় সাইট যখন করেন তখন এই ধরনের স্টাইল একটু বেশি লাগে। ক্লিয়ার? এখন তো প্রয়োজন হচ্ছে এখানে ক্লিক করলে আবার চলে যাবা, তো সেক্ষেত্রে অ্যাড ক্লাস না দিয়ে করে দেন টগল ক্লাস। টগল ক্লাস এরপরে আরো উচিত ছিল যে এই বাকি যে জায়গাটা, এই জায়গাটা আপনার কি বলে ব্লার হয়ে যাওয়া, যে এখানে ক্লিক করলেও যেন মানে এটা চলে যায়, তাই না? সেটা তো করতে পারবেন, কালার পিকারের মতো সেম কনসেপ্ট। আচ্ছা, এরপরে এটা দেখেন, এটা কিন্তু নিচে একটু জায়গা ফাঁকা আছে, এটা একটা নির্দিষ্ট উইথ দিলে ভালো লাগতো না দেখতে? হাইট, এই যেটা কোথায় 100% দেওয়া? হাইট উইথ 50%, হাইট 100% হবে। দেখি হয় কিনা। এই যে আপনার পুরো ডিসপ্লের যে 100% এটা যদি ধরতে চান সেক্ষেত্রে পার্সেন্ট লেখা না, সেক্ষেত্রে লিখতে হয় VH, ভার্টিক্যাল হাইট। ক্লিয়ার? উইথের ক্ষেত্রে পার্সেন্টেজ, হাইটের ক্ষেত্রে VH, ভার্টিক্যাল হাইট। এবার পাইছেন? এবার দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, তাই না?
সো যদি দেখেন আমরা কতগুলো প্রবলেম ফেস করলাম যখন আমরা বুটস্ট্র্যাপটা কাস্টম করতে গেলাম। এখন কথা হচ্ছে যে আমরা এখন কোনটা করব। যদি মনে করেন যে এইখানে যে ডেমোগুলো দেখতে পাচ্ছি এই ডেমোর কোন একটা ডেমো আমার প্রয়োজন, হ্যাঁ স্যার, তখন ফার্স্ট অফ অল এইখান থেকে পুরো মেনুটা কপি করে এই মেনুটা দিয়ে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করা রান করে দেবেন। এই একটা নিয়ম, এই একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে যে মনে করেন যে কত ধরনের মেনু আমার লাগতে পারে, 4-5 ধরনের মেনু তো লাগে, এর থেকে বেশি তো লাগে না, অ্যাজ ইউজুয়াল লাগে। 4-5 ধরনের মেনু তৈরি করে ডিফল্ট একটা মেনু তৈরি করে কোনো ইনস্টল করার দরকার নাই, স্টোর করে রাখবেন, যখনই প্রয়োজন কপি করে বসাই দেবেন। ঠিক আছে, এখানে দেখেন আমাদের মেগা মেনু আছে। মেগা মেনু কই, এখানে দেখেন বড় বড় মেনু দেখা যাচ্ছে, দেখছেন সাবমেনু সাবমেনু, এগুলো সব তৈরি করে দাও, আপনি জাস্ট এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। এবার চলেন আমরা একটা মেগা মেনু তৈরি করাটা শিখি। মেগা মেনু তৈরি করাটা শেখা দরকার। আচ্ছা, তো আমি আলাদা একটা ফাইল তৈরি করি, এটা কেটে দিই, এটা আমাদের মোটা। আচ্ছা, এখানে একটা জিনিস বাদ রয়ে গেল, যেহেতু আমরা রেসপন্সিভ করছি, তো যে কোডগুলো আমরা এখানে করছি প্রত্যেকটা কোড কপি করে নিতে হবে না? হ্যাঁ, প্রত্যেকটা কোড কপি করবেন, কপি করে অবশ্যই অবশ্যই এখানে পেস্ট করে দেবেন, অন্যথায় কিন্তু প্রবলেম পড়বে। তো এই জন্য এটা আমি পরে দেখালাম, কারণ আমি নর্মালি যখন কাজ করি আমি ফার্স্ট টাইম ওটা তৈরি করে ফেলি, বা ওইখান থেকে নিয়ে কপি করে জাস্ট ওটাকে এডিট করে আমার মতো করে বানাই ফেলি যে কোনো প্রজেক্টে, কারণ এত কোড করার সময় আমার হাতে নেই। সব তৈরি করে দেওয়া আছে, কপি পেস্ট করে বসাই দিই। ঠিক আছে, আর নিজে তৈরি করতে গেলে তো বেশ টাইমের ব্যাপার। আচ্ছা, ক্লোজ করে দিই, নতুন একটা ফাইল তৈরি করি, নাম দিলাম আমি মেগা মেনু ডট এইচটিএমএল। আমি একদম র ভাবে তৈরি করে দেখাই, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করে। এখানে একটা ডিভ নিলাম, নাম দিলাম আমি আচ্ছা ফার্স্টে কন্টেইনার নেই, কন্টেইনার, এর ভিতরে আমি নাম নিলাম মেইন মেনু। ঠিক আছে, ইভেল এলআই এ হ্যাশ দিয়ে দিলাম, বলে দিলাম মেনু, জাস্ট মেনু 2 3 4 5। সেভ করি, চলে আসছে আমার মেনু। এটা নিয়ে আমি একটু সিএসএস করি, আমি ইনলাইন সিএসএস করি বা ইন্টারনাল সিএসএস করি, তাহলে ঝামেলা হবে না, কম, ওই ফাইলটা আমার সেভ থাকবে না। করে দিলাম ইভেল লিস্ট স্টাইল নাম এবং প্যাডিং 0। ঠিক আছে, কন্টেইনারটা যেন পায় সেজন্য আমি বুটস্ট্র্যাপটাকে লিংক আপ করে রাখি, সিএসএস বুটস্ট্র্যাপটা লিংক আপ করে রাখি যেন আমার কন্টেইনারটাও পায় সুন্দরভাবে। চলে আসছে। এবার আমি এই যে ইউআরএলটা, প্রথম যে ইউআরএলটা, এটা হচ্ছে আমার মেইন মেনুর প্রথম যে ইউআরএলটা, আমি এই ইউআরএলটাকে ধরে আলাদাভাবে স্টাইল করে ফেলি। তো প্রথম ইউআরএলটা ধরার জন্য আমি এখানে এভাবে লিখতে পারি মেইন মেনু লেস দেন গ্রেটার দেন, মানে এটা কি গ্রেটার দেন না লেস দেন? গ্রেটার দেন ইউআরএল, তার মানে কি মেইন মেনুর ভিতরে ঠিক মেইন মেনুর চাইল্ড যে ইউআরএলটা, মেইন মেনুর চাইল্ডের চাইল্ড না, বরং মেইন মেনুর ইমিডিয়েটলি চাইল্ড যেটা। আচ্ছা, ডিসপ্লে করে দিই ফ্লেক্স। আচ্ছা, এতটুকু থাকুক। আসছে, এবার এটাকে ধরি, খুব বেশি স্টাইল করতে গেলাম না, বাকিগুলো আপনার করতে পারবেন আমি জানি। অ্যাঙ্করটা, এই অ্যাঙ্করটা মানে কি মেইন মেনুর ইমিডিয়েটলি যে ইউএল, সেই ইউএল এর ভিতরে যত এলআই থাকে তার ভিতরে যত এলআই, তার মানে এর ভিতরে আমি আরো যত ইউএল এলআই যা নেবো না নেবো সবকিছু সিএসএস পেয়ে যাবে, তাই না? এখানে আমি কিছু প্যাডিং প্যাডিং হাবি যাবে যা প্রয়োজন দিয়ে রাখি। টেন পিক্সেল 15 পিক্সেল।
আসছে তো, ডিসপ্লে ব্লক করে দিই। ওকে, এবার আমি একটার সাথে অ্যাড করে দিই মেগা। এটার ভিতরে আমি মেগা মেনু তৈরি করব। ক্লিয়ার? সো এই মেগা মেনু একইভাবে যেখানে এলআই শেষ ঠিক সেখানে একটা ডিপ নিতে পারেন, নাম দিতে পারেন মেগা মেনু। ক্লিয়ার? এই মেগা মেনুর ভিতরে ডিপের ভিতরে আপনার যা খুশি তাই ব্যবহার করেন। আবার এখানে রো ব্যবহার করেন, সেই কলএলজি 4 করতে তো পারেন, হেডিং ব্যবহার করেন, ইমেজ ব্যবহার করেন, যা মনে চায় ব্যবহার করেন। সেখানে আমি সরাসরি ইভেল এলআই নিয়ে আসি। মেগা মেনু 4টা সেভ করি। আসছে? আসছে। এবার আমি যেটা করব, এই যে মেগা মেনুটা নিলাম এটাকে পজিশন রিলেটিভ করে দেব, তাই তো? আচ্ছা, মানে পজিশন অ্যাবসলিউট, সরি রিলেটিভ না। আমি বলে দিলাম যে মেইন মেনুর ভিতরে যে মেগা মেনু আছে সেই মেগা মেনুটা, ঠিক আছে তো নাম মেগা হাইফেন মেনু। পজিশন হয়ে যাবে অ্যাবসলিউট, টপ থেকে করে দিলাম 100% আর লেফট থেকে করে দিলাম 0। আচ্ছা, এখন বলেন তো যে পজিশন অ্যাবসলিউট করলাম, রিলেটিভ করব কাকে? অ্যাবসলিউট করার কারণে এখানে চলে আসতেছে। রিলেটিভ করব কাকে? রিলেটিভ আমি এখন কোন বরাবর দেখাইতে চাচ্ছি? আমি যদি কন্টেইনার বরাবর দেখাইতে চাই তাহলে রিলেটিভ হবে কন্টেইনার, আর যদি চাই একদম বাম পাশ থেকে আসবে তাহলে হচ্ছে একদম কন্টেইনারের আগে যে প্যারেন্ট যেটা, অর্থাৎ যার উইথ 100% সেটাকে রিলেটিভ করব। ক্লিয়ার? সো এখানে আমি বলে দিলাম কন্টেইনারটাকে রিলেটিভ করে দিই, এই কন্টেইনারটাকে আমি এখানেই বলে দিই সরাসরি পজিশন রিলেটিভ। বুঝাইতে পারছি এই বিষয়টা? এই জায়গা মতো চলে আসছে। এইবার এটাকে আপনি সিএসএস করে আপনার যেভাবে খুশি সেভাবে করতে পারেন। এখন দেখেন আমি কিন্তু কন্টেইনার এরিয়াকে পজিশন রিলেটিভ করছি আর এটাকে করছি পজিশন অ্যাবসলিউট। সে কারণে পুরো কন্টেইনার এরিয়া এখান থেকে নিয়ে প্রায় এই পর্যন্ত পুরো জায়গাটা জড়িয়ে পাওয়ার কথা ছিল না কলেজে কোডটা, বাট পাইনি। কারণ হলো যখনই আমরা পজিশন অ্যাবসলিউট করি তখনই তার উইথটা কন্টেন্ট অনুযায়ী চেপে যায়, তাই না? চেপে যায়। তার মানে যখনই পজিশন অ্যাবসলিউট করব তখনই তার উইথটা আবার ধরে বলে দিতে হবে 100%। স্যার আমরা যে মেগা মেনুগুলো লিখছি মেগা মেনুগুলো কি পজিশন রিলেটিভ করে মনে ভালো হবে? কোনটা কোনটা? এটার উপর ক্লিক করে দেবে এই মেনুগুলো আর সাব মেনুগুলো। এটাকে হ্যাঁ মানে এই এলআই কে হ্যাঁ এলআই কে পজিশন রিলেটিভ করলে প্রবলেম আছে। আমি এখানে আসতেছিলাম পজিশন রিলেটিভ, এটা থাকলেও অসুবিধা নেই, রিপ্লেস হয়ে যাবে। উইথ 100% মানে এটার উইথ যা এটাও উইথ তাই পাবে, প্রবলেম না। কারণ যখন আমি এই আইটেমটাকে পজিশন রিলেটিভ করব তখন অ্যাবসলিউটটা তো এই আইটেমের উইথ হাইট অনুযায়ী আচরণ করবে, টপ 0 লেফট 0 সব তো এই আইটেমটার অনুযায়ী করবে। সে কারণে এই যে টপ থেকে 100% লেফট থেকে 0 বরাবর চলে আসছে, উইথটাও আপনার এই আইটেমের সমান উইথ হওয়ার ট্রাই করতেছে। বুঝতে পারছি? আমি তো মেগা মেনু চাইবো হয়তো কন্টেইনার এরিয়া জুড়ে আসবে অথবা ব্যাকগ্রাউন্ড এরিয়া জুড়ে আসবে। তো যদি চাই কন্টেইনার এরিয়া জুড়ে তাহলে রিলেটিভটা রাখবো কন্টেইনারকে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এটাকে বাদ দিতে হবে। সেভ করি। ক্লিয়ার? এই তো আমার মেগা মেনু আইটেম। এখন এখানে আপনারা যা মনে চায় তা দিতে পারেন। এখন নরমালি যে মেগা মেনুটা এটাকে করে দেন অপাসিটি 0 আর কি ভিজিবিলিটি হিডেন। কপি করেন, পেস্ট করেন, বলে দেন মেইন মেনুর ভিতরে যে ইউএল তার ভিতরে যে এলআই কে যদি হোভার করা হয়
তাহলে সেই এলআই এর ভিতরে যদি কোনো মেগা মেনু থাকে, মেগা মেনুটা অপাসিটি হয়ে যাবে 1, ভিজিবিলিটি ভিজিবল। ক্লিয়ার? হ্যাঁ, না যে কোনো না, যেই এলআই এর ভিতরে মেগা মেনু থাকবে, যে এলআই ভিতরে, এখানে আছে আর কোনোটাই নেই। প্রবলেম ফেস করবেন, এটা তৈরি করার কোনো সমস্যা না। প্রবলেম ফেস করবেন যখন একত্রে মেগা মেনু এবং সাব মেনু তৈরি করবেন, তখন পজিশন রিলেটিভ কাকে করবেন? এলআইকে করতে হবে, আবার করতে হবে আপনার কন্টেইনারকেও পজিশন রিলেটিভ করতে হবে, তাই না? সাবমেনু তৈরি করছি, সাবমেনু তৈরি করতে আমি সাবমেনু। আচ্ছা চলেন তাহলে করি। এখানে মনে করেন আমি নাম করে দিলাম সাবমেনু, আর আপাতত এই দুটাকে আমি কমেন্ট করে রাখলাম যেন আমার মেগা মেনুটা দেখা যায়, কোনো প্রবলেম না করে দেখা যায়। আমি এইটার একটা সাবমেনু তৈরি করব এখানে, এটার নিচে। ক্লিয়ার? এই যে সাবমেনু, তো যেখানে এলআই শেষ তার আগে আবার ইভেল এলআই, করে দিলাম সাবমেনু আইটেম, সেভ করি। আসছে, এটাকে ধাক্কা নিচে নামাই দিবে, কোনো ব্যাপার না। এরপরে এই সাবমেনুটা এখন ধরবো কিভাবে, এটাকে ধরবো কিভাবে? এটা ধরার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে এই যে ইভেলের সাথে একটা ক্লাস অ্যাড করে দেওয়া, সাবমেনু। ঠিক আছে? আর ইভেল ক্লাস অ্যাড না করে যদি এলআই কে ক্লাস অ্যাড করে দেন তাহলে আরো কিছু বেনিফিট পাবেন, আমি দেখাচ্ছি। তাহলে আপনি এই ক্লাসটাকে ধরে পজিশন রিলেটিভ করতে পারবেন। বুঝতে পারছি? সাব মেনু যদি এই ক্লাস ধরে রিলেটিভ করেন তাহলে এই মেগা মেনুর এলআইটা আর রিলেটিভ হচ্ছে না, সে তখন তার প্যারেন্টসের রিলেটিভটা ধরতেছে। ক্লিয়ার এবার? আচ্ছা, এবারে সাব মেনুটাকে ধরেন সাব মেনু, এর ভিতরে যে ইভেলটা আছে পজিশন রিলেটিভ, সরি পজিশন অ্যাবসলিউট, আর সাব মেনুটাকে পজিশন রিলেটিভ করে দিয়েছে। রিলেটিভ করে দেন, টপ থেকে 100%, লেফট থেকে 0 করলেন একটা আর কি। এরপরে ভিতরে আপনি এ কে ধরে আপনি কাজ করতে পারেন যেভাবে আপনার ইচ্ছা। 2 লাইনে চলে আসতেছে, আপনি যদি 1 লাইনে চান ওটা করতে হবে। হোয়াইট স্পেস সাবমেনু আইটেম ব্যবহার করলে এই পাশে আরেকটা আসবে। আচ্ছা দেখাচ্ছি। এইটা ব্রেক করতে হবে সমস্যা। এখানে তো প্রবলেমটা বুঝতে পারছেন কি হবে না হবে, সাবমেনু এবং মেগা মেনু একসঙ্গে করতে গেলে। আমি এখানে এলআই এ জাস্ট একটা সিএসএস করে আসি, হোয়াইট স্পেস নো র্যাপ ডিসপ্লে ব্লক করে দিই, বাস হয়ে গেল। আর এটাকে করে দিই আপাতত থাক। এখন ধরেন এখানে ডান পাশে আরেকটা মেনু তৈরি করব, ঠিক আছে? সো করি, এই যে এখানে রাইট, এটা লিখলাম যেন বুঝতে সুবিধা হয়। ইভেল এলআই এ সাব মেনু, তাই না? 1 2 3 4 5টা মেনুটা ট্যাগ হয়ে গেছে, সাব মেনু। ওফো, মেনু ট্যাব হয়ে গেছে। নিচে চলে আসছে, লজিক্যালি এটাই আসার কথা, ঠিক আছে? এভাবে আসার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেগুলো ডিসপ্লে ব্লক দেওয়া তো। ডিসপ্লে ব্লকের জন্য না, এই যে এখানে দেখেন সাব মেনুর ভিতরে যে ইভেলটা থাকবে সব ইভেল পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে? টপ থেকে 100%, লেফট থেকে 0।
তো টপ থেকে 100% জায়গা ছেড়ে দেওয়ার পরে 101 থেকে তো সে শুরু করছে, পুরো জায়গা শেষ করে তারপর শুরু করছে। আচ্ছা, এরপরে সাবমেনুটা পজিশন রিলেটিভ দেওয়া আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে কপি করি, পেস্ট করি। ইউএল এর ভিতরে যে এলআই, সরি, প্রথম ইউএল এর ভিতরে যে এলআই, ইউএল এর ভিতরে এলআই মানে হচ্ছে যত এলআই আছে সব এলআই, ঠিক আছে? প্রবলেম করবে ইউএল এর ভিতরে। আচ্ছা দেখি, এটা হচ্ছে আমার প্রথম ইউএল, এটা হচ্ছে আমার দ্বিতীয় ইউএল। এই দ্বিতীয় ইউএল এর ভিতরে যত এলআই সবগুলোকে পজিশন রিলেটিভ করব, ঠিক আছে? দ্বিতীয় ইউএল এর ভিতরে। সো এটা হচ্ছে আমার প্রথম ইউএল, প্রথম ইউএল এর এলআই এর ভিতরে আমার মেনু আছে, মেগা মেনু আছে। সো এখানে পজিশন রিলেটিভ করা যাচ্ছে না। সো সেকেন্ড যে ইউএল তার ভিতরে যে এলআই আছে সেটাকে করে দিলাম পজিশন রিলেটিভ। ক্লিয়ার? এইবার দেখেন, এটা হচ্ছে সাব সাব মেনু, সাব সাব মেনু একটা ডিজাইন করলে বাকি সব এমনি তৈরি হয়ে যাবে। এরপরে বললাম কি, প্রথম ইউএল এর ভিতরে যে ইউএল তার ভিতরে যে এলআই, তার ভিতরে যদি কোনো ইউএল থাকে, প্রথম ইউএল তার ভিতরে এই যে এলআই, ঠিক আছে, এই এলআই এর ভিতরে যদি আবার কোনো ইউএল থাকে, ক্লিয়ার? এই ইউএল গুলো কি হবে পজিশন, ইউএল দুইবার লিখছেন, ওই ইউএল তো দুইবার আগেই লিখছেন। এটা দেখেন, খেয়াল করেন, প্রথম ইউএল, এই ইউএল কত তিনটা? আচ্ছা এখানে সাবমেনু তো আমার সেকেন্ড ইউএল, এটা তো আর হবে না। সেটাই তো বলছি। সাবমেনু তো আমার সেকেন্ড ইউএল, সাবমেনু, হ্যাঁ সরি, এটা তো হবে না। আচ্ছা, তো এখানে আমরা বলে দিতে পারি এই যে সেকেন্ড যে ইউএলটা, সেই ইউএলটা আবার পজিশন অ্যাবসলিউট, টপ থেকে করে দিলাম 0, লেফট থেকে করে দিলাম 100%। আসছে? এইবার মনে করেন এতটুকু যদি সিএসএস করে রাখেন, আমার এর ভিতরে আবার সাবমেনুস দরকার করেন। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, সব স্টাইল হয়ে গেছে। সাব মেনু, বাহ। আর কোনো সিএসএস করার প্রয়োজন নেই, যত আপনার ইউএল দরকার সব অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। স্যার এই মেগা মেনু কাজটা কি? মেগা মেনুটা হচ্ছে আপনার মেনুটা পুরো এরিয়া জুড়ে, এটাকে বলা হয় মেগা মেনু, ঠিক আছে? আর সাব মেনু হচ্ছে যে আইটেমটা মানে হোভার করবেন, শুধু সেই আইটেমকে রিলেট করে আপনার মেনুটা শো করবে, হয়তো আইটেমের ডান পাশে বা আইটেমের বাম পাশে এক লাইনে শো করবে, ঠিক আছে? অনেক সময় দেখবেন মেগা মেনুর ভিতরে অনেক কিছু দেওয়া থাকে, যেমন এটাকে এই থিমটা ওপেন করি, হ্যাঁ ক্রিয়েটিভ ওয়েবসাইটে সব মেগা মেনু, যেখানে সব মেগা মেনু সেখানেও কাজ কম, ঝামেলা কম, যেখানে সব সাব মেনু সেখানেও ঝামেলা কম। ঝামেলা হয় হচ্ছে যেখানে মেগা মেনু আছে, সাব মেনু আছে, সেখানে ঝামেলা করে। কি হলো? বাইরে যদি আপনার মতো গুলোজুলো মার্কা হয় তাহলে বুঝবেন মজা, বুঝছেন? আচ্ছা, এখন এটাকে হোভার করতে পারবেন তো? হোভার তো প্রবলেম নেই। এখানে আসতেছিল না, ওই সব ওই নিচে চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। ওটা বুঝতে না, অনেকদিন আগে করছিলাম, প্রথম যখন এই ওই তখন ট্রাই করতাম, পরে ট্রাই করতাম। পারবেন, সমস্যা নেই। এখানে আচ্ছা, হোভারটা এত কিছু করছি, হোভারটাও করে ফেলি। স্যার এটা এই যে আমরা মানে নিজেরা যে মেনু আছে এইটারে আমরা রেসপন্সিভ কি করব? এগুলোকে আচ্ছা, রেসপন্সিভ করার সময় বেশ কিছু কাজ করতে হবে। যদি আপনার একটা দুইটা সাবমেনু থাকে প্রবলেম নেই। ওভার দেখো না কেন এইটা একটু দেখো। এটা রেসপন্সিভ তো লজিক্যালি এমনি পারার কথা। আপনি এখানে বলে দেবেন, যখন এখানে হোভারের জায়গা করে দেবেন ক্লিক, যে করে দিয়ে ক্লিক বসাই দেবেন। আর তখন এখানে আমি বলছিলাম কি, টপ থেকে 0 আর লেফট থেকে আপনার 100% করছিলাম। এত কিছু করার দরকার নেই, পজিশন রিলেটিভ অ্যাবসলিউট জায়গা রিলেটিভ করে দেবেন, সব ঠিক হয়ে যাবে।
পজিশন অ্যাবসলিউটের জায়গায় রিলেটিভ করে দেবেন করি। না এক্ষেত্রে তো ছোট ডিভাইসে মেইন মেনুটা ধরেন বাম সাইড দিয়ে আসবে, আগে আমরা যেগুলো করে আসছি। হ্যাঁ মানে আমার দরকার হচ্ছে এক লাইনে সব আসে, এই তো। হ্যাঁ আচ্ছা রেসপন্সিভটা করি। মেইন মেনুটাও করেন একবারে ওই পুরোটা রেসপন্সিভ করেন, মেইন মেনুটাও আর এই সাইড মানে মেগা মেনু আর মেনু মেইন যে ন্যাপারটা এরকম সাইডে চলে আসবে, তার সাইডে আসবে মানে কতবার এটা আচ্ছা আচ্ছা। সো রেসপন্সিভের কোডটাও আমি এখানে লিখি, @media এখানে করে দিলাম ম্যাক্স উইথ 991.9998 পিক্সেল, ঠিক আছে। এর ভিতরে এই কোডগুলোর জন্য কাজ করে। এখান থেকে আমরা ইনস্পেক্ট করে করে কাজ করি। সরি, প্রথম কথা হচ্ছে এটাকে নিচে নিচে আনতে হবে, এই ইভেল। ইভেলকে আমি ডিসপ্লে ফ্লেক্স দিছি, এটাকে কপি করলাম। আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স থাক, এটা দরকার নেই। আমি বলে দিলাম ফ্লেক্স ডিরেকশন বলে একটা কথা আছে, ফ্লেক্স ডিরেকশন কলাম, তার মধ্যে নিচে 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 আসবে। ঠিক আছে, রিলোড করি, আসছে নিচে নিচে আসছে। এবার হচ্ছে আমার মেগা মেনুর পালা। মেগা মেনু কই? এটা এখান থেকে খুঁজি তো, এই যে এটা মেগা মেনু, তাই না? এই যে মেগা মেনু কপি করি। সঠিক ওয়েতে যদি আপনি ডিজাইন করতে পারেন, রেসপন্সিভ হচ্ছে একদম হাত মাছ, কিচ্ছু লাগবে না। অপাসিটি 1, ভিজিবিলিটি ভিজিবল। আমি ক্লিকের কোনো অপশনই রাখবো না, সব শো করবে আমার। আচ্ছা উইথ হাইট আমার দরকার নাই, আর পজিশনটা রিলেটিভ অ্যাবসলিউটের জায়গা হয়ে যাবে রিলেটিভ। আসছে এই যে মেগা মেনু আইটেম সুন্দরভাবে চলে আসছে। বাকি রইল আমার সাব মেনু। ইন্সপেক্ট করেন, কই সাব মেনু? এরকম না রাখলে আমরা ক্লায়েন্ট সাইডে রাখতে পারি না, সাবমেনুটা যখন এই সাইডে চলে আসবে এরকম রাখা যায়। এখানে মেগা মেনুটাকে একটা প্যাডিং দিয়ে দেবেন, হয়ে গেল। চেপে আসলো বাম পাশ থেকে। করতেছি, আচ্ছা করতেছি, সবই ক্লায়েন্ট করতেছি। সাইডে যে স্ক্রিনের উপর যে ফাঁকা জায়গাটা থাকে না, মেগামেন্টটা সেই করে থাকে। আপনার মোবাইলে তো অত পরিমাণ জায়গা পাবেন না। এই যে ন্যাপারটা তো এই এতটুকু জায়গা নিয়ে থাকবে, তারপরে ক্লায়েন্ট সাইডে হয় না, মোবাইলে এরকম বড় দুইটা অক্ষর পাশাপাশি দিলে স্টার ধরাইতে পারবেন না, অল্প একটু জায়গা তো। মোবাইলে স্ট্যান্ডার্ড হচ্ছে নিচে 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 চলে আসা। আমরা যেটা করি সেটা আমি দেখাচ্ছি, যেটা করি। মেগা মেনুতে ক্লিক করলে মেগা মেনু আইটেমগুলো কি কি দিচ্ছে? হ্যাঁ ওটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট যে করে করতে পারেন। আমি দেখাচ্ছি কি করি। সাবমেনুটা ধরি, সাবমেনুটা করি, এখান থেকে ধরি। এই যে সাবমেনু, সাবমেনুর ভিতরে যে ইভেল গুলো আছে সমস্ত ইভেলকে আমি পজিশন রিলেটিভ করে দিই। সেট করেন, রিলোড করেন। আচ্ছা এটাকে পজিশন অ্যাবসলিউট করা আছে, এটাকে ধরি। এই যে পজিশন অ্যাবসলিউট করা আছে, এটাকে রিলেটিভ করে দিই। রিলেটিভ করে দিই, সেভ করি। আচ্ছা লেফট থেকে 0 করে দিই, লেফট থেকে 0। আচ্ছা এই হলো আমার কাজ কারবার। এখন আমার প্রয়োজন হচ্ছে যে কোনটা মেইন মেনু, কোনটা সাব মেনু, কোনটা মেগা মেনু কিছুই বোঝা যাচ্ছে না, সব গোলমালে মানে হয়ে গেছে, তাই না? এক্ষেত্রে আমরা এটা করতে পারি, এই যে আমরা মেইন মেনুর ভিতরে ইভেল, এটা না, এই যে মেগা মেনু, তাই তো? এবার দেখেন কপি করি,
মেগা মেনুর ভিতরে যে ইউএল এলআইএম টেক্সট ইনডেন্ট, সম্ভবত টেক্সট ইনডেন্ট বলে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার টেক্সটটাকে শুধুমাত্র সরায় নিয়ে আসা, সে তার জায়গা সবই ধরে রাখবে, জাস্ট টেক্সটের বাম পাশে কেমন যেন একটা প্যাডিং হয়ে যাওয়া, ঠিক আছে, এটা করতে পারি। সাপোজ আমি করে দিলাম 30 পিক্সেল, এই যে প্যাডিং পেয়ে গেছে বাম পাশে, খেয়াল করছেন? এই একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে এটাকে একটা বিফোর দেন, বিফোর দিয়ে এটাকে এখানে রাখি, কন্টেন্ট করে দেন হাইফেন, ঠিক আছে, কন্টেন্ট হাইফেন দিয়ে এইবার প্রয়োজনে আপনি একটা প্যাডিং করে দেন, প্যাডিং লেফট করে দিলেন 10 পিক্সেল বা হাবি যাবে আপনার যেভাবে ইচ্ছে সেভাবে করে দিলেন, করা যাবে। এই একটা স্টাইল। এখন মনে করেন এখানে সাবমেনুর ক্ষেত্রেও সেটা করলেন, এই বরাবর, তাহলে পজিশন অ্যাবসলিউটটাই রাখতে হবে। পজিশন অ্যাবসলিউটটাই রেখে আপনাকে নরমালি দেওয়া ছিল টপ থেকে 100% আর লেফট থেকে 0, এখানে করবেন টপ থেকে 0 লেফট থেকে 100% হয়ে গেল, লেফট থেকে 100%, ঠিক আছে, ওই বরাবর ডান পাশে চলে আসলো। মানে যেটা ক্লিক করব সেখানে আমি রিলেটেড দেওয়া হবে। এদিকে রিলেটেড করে দেওয়া লাগবে। সো বুঝতে পারছেন কনসেপ্টটা? নরমালি আপনি যেভাবে বলছেন ওইভাবে করে না, করে কি এই যে আইটেমটা, এই আইটেমটাকে ক্লিক করলে এগুলো শো করবে, এটা তৈরি করে দেওয়া হয়। কিভাবে? সাপোজ আমি মেগা মেনুটাকে এই যে মেগা মেনু, তাই না, ডিসপ্লে করে দিলাম না, সাপোজ ডিসপ্লে করে দিলাম না, তাহলে জাভাস্ক্রিপ্টে একটু ঝামেলা আছে, কাস্টম দিয়েছে যে এটাকে ধরি মেগা মেনু, এই যে মেগা মেনু, তাহলে এই যে এখানে একটা ক্লাস ব্যবহার করতে হবে, আর না হলে তো আপনি এলআই কে যদি ধরেন যে কোনো এলআই কে ক্লিক করলে মেগা মেনুটা বের হয়ে আসবে, প্রবলেম করবে, ঠিক আছে। সাপোজ এখানে আপনি বলে দিলেন হ্যাজ মেগা মেনু, জাস্ট একটা ক্লাস, এরপরে এটাকে ধরেন কপি করি, হ্যাজ মেগা মেনুতে যখন ক্লিক করা হবে ফাংশন কি হবে মেগা মেনুটা, তাই না, এখানে বলে দেবেন দিস ডট চিলড্রেন। কেন বললাম বলেন তো? কারণ মেগা মেনু তো আমার একটা না, অনেকগুলো থাকতে পারে, তো যেই এলআই কে ক্লিক করব তার চিলড্রেনের ভিতরে কোনো যেন মেগা মেনু থাকে, যেন সেটা শো করবে, অন্যগুলো না। ক্লিয়ার? সো মেগা মেনুটা কি হবে? সাপোজ স্লাইড ডাউন হবে, স্লাইড ডাউন, কই এটা নাকি? ও যে করে লিংক করা, তারপরে কাস্টম দিয়ে লিংক করা, স্ক্রিপ্ট এসআরসি জেএস jQuery আর স্ক্রিপ্ট কাস্টম, ইন্সপেক্ট করি, হ্যাজ মেগা ম্যানকে যখন ক্লিক করব তার চিলড্রেন যে মেগা ম্যান, আমি মনে কি যেন একটা ভুল করতেছি, বলেন তো কি ভুল? এই যে এখানে করো করতেছে না, মেগা মেনু একটা করে দেখি যে কোথায় প্রবলেম। কনসোল লগ দিয়ে দেখি যে আমাদের ক্লিক করাটা ঠিক আছে কিনা।
আবার সে কনসোল লক, তাই না? এই যে একটা এরর দিছে, যে বলছিলাম যে যখন আমরা যে করে নিয়ে কাজ করব তখন এখানে যতগুলো প্লাগইন আছে সব আমাদেরকে লাগুক চাই না লাগুক ইনক্লুড করে রাখতে হবে, আর না হলে নিচের কোডগুলো কাজ করবে না। এখানে সেই প্রবলেমটা আমরা আবার ফেস করছি। মেগা মেনু এই যে আসছে, আসছে তো। সো এখানে আমি স্লাইড ডাউন করছিলাম, স্লাইড ডাউন না করে করে দিই স্লাইড টগল। কনসোল লাগার প্রয়োজন নাই, কারণ আমাদের কাজ করতেছে, আমরা দেখছি। ঠিক আছে, এখন আপনি এখানে একটা আইকন বসাই দেন, আইকনটা ডিসপ্লে নাম করে রাখেন ডিফল্ট ভাবে। যখন আপনার এই ডিসপ্লেতে যখন আসবে ডিসপ্লেটা ব্লক হয়ে যাবে, এরপরে যখন এখানে ক্লিক করা হবে তখন আইকনটা নরমালি আপনার নরমাল অবস্থা থাকবে, নিচের দিকে থাকবে। যখন ক্লিক করা হবে সিএসএস বসে ট্রান্সফর্ম রোটেট হয়ে 90 ডিগ্রি রোটেট হয়ে যাবে, ঘুরে যাবে উপরের দিকে, 90 ডিগ্রি না 180 ডিগ্রি উপর দিকে ঘুরে যাবে। হ্যাঁ ঘুরে যাবে, আবার জায়গার মধ্যে চলে আসবে। ক্লাসের মাধ্যমে করতে পারেন বা সরাসরি সিএসএস এর মাধ্যমে করতে পারেন, যে করে সিএসএস। বুঝতে পারছি, সব সম্ভব। এখনো প্রশ্ন? মেগামেনু নিয়ে মেনুটা একটা ঝামেলার, পুরো ওয়েবসাইটের ভিতরে সব থেকে ঝামেলার কাজ হচ্ছে মেনুটা। ফুটারে তেমন ঝামেলা না, ঝামেলা হয় হেডারে। আচ্ছা তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার তো? আচ্ছা 15 মিনিট সময় হবে, সমস্যা কারো? সমস্যা নেই তো? তাহলে আপনাদেরকে কিছু অ্যাডভান্স সিএসএস এর কাজ দেখাই দিই শর্টকাটলি। এটা বাদ দেই, যেহেতু সিএসএস আমার কিছুই লাগবে না। হ্যাঁ যার প্রবলেম সে যেতে পারেন, সমস্যা নেই, ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ এমনি প্রবলেম নাই বলতে, কিন্তু লোড বেশি হয়ে গেলে তো প্রবলেম। মানে ক্লাসের এই সব আজকে তো বেশি জিনিস দেখানো হয়নি, তাই না? মেনু নিয়ে কেটে গেছে। সিম্পল কিছু কাজ দেখায়, যেগুলো সবই আপনারা জানেন, সব আপনারা জানেন। দেখেন কিভাবে করি। আমি এখানে একটা S1 নিলাম, করে দিলাম। অ্যাডভান্স সিএসএস কিছুই না, একদম খামোখাটা জিনিস। দেখেন খুব একটা কঠিন মনে হবে না। আসছে তো? আমি এখানে ক্লাস বসাই দিই একটা টেক্সট বোল্ড, জানো দেখা একটা বোল্ড হয়ে যাবে। আচ্ছা ফন্ট ফ্যামিলির কারণে বোল্ড হচ্ছে না, কোনো প্রবলেম নেই। এখানে আমরা কিছু সিএসএস করে ফেলি। S1 একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, ওই যে বলছিলাম টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে, ইমেজ দিলাম। সেখানে ইমেজেস যে কোনো একটা দিলাম ইমেজ, সেভ করি। আসছে? এত বড় ইমেজ তো টের পাওয়া যাচ্ছে না, বের হয়ে যাবে তো। এখান থেকে একটা ইমেজ দিয়ে দেখি তো আসে কিনা। আসলো একটা, সমস্যা নেই। এখন আমি চাচ্ছি যে যতটুকু লেখা অতটুকু ইমেজ আসবে, বাকিটুকু আসবে না। তখন এখানে এটা আমি লিখে রাখছিলাম, আমি নিজেই ভুলে যাই মাঝে মাঝে। আচ্ছা বুঝতে পারছি। এখানে আছে ব্যাকগ্রাউন্ড ক্লিপ, এগুলো লাগে না, এগুলো সার্চ দিলে সুন্দরভাবে পেয়ে যাবেন, এগুলো খুব একটা লাগে না। ক্লিপ, আর এখানে করে দেবেন টেক্সট। তখন দেখবেন যে এক্সট্রা যে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে এক্সট্রা ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, কিন্তু টেক্সটের একটা কালার কিন্তু ধরে রাখছে সে।
টেক্সটের কালারটা ঠিকই ধরে রাখছে এবং টেক্সটের যে কালারটা সে কালারটা ফালাই দেবে লেখাটা একটু বোল্ড করে দেন তাহলে বোঝা যাবে। এমনি বোঝা যাবে না কালারটা করে দেন ট্রান্সপারেন্ট বোঝা যাবে ক্লিপিং তো সিম্পল একটা কাজ কি করলাম ব্যাকগ্রাউন্ড ক্লিপ টেক্সট কালার ট্রান্সপারেন্ট এই আর কি ছিল আপনাদের বলেন 3D রোটেটের যে একটা বিষয় ছিল দেখাই দিস সিম্পল ওটাও সিম্পল কাজ খুব কঠিন কাজ না স্যার এই 3D রোটেট কোথায় লাগে মানে কোথায় লাগে আচ্ছা